সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা সে বাইরে থেকে কলিজার বন্ধুগণ, ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন, আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1143তম পর্বে আপনাকে বরাবরের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজ আমি আপনাকে শোনাবো রংপুরের ছেলে তুষারের জীবনের কলিজা কাঁপানো, চরম কষ্টকর, আই রিপিট, চরম কষ্টকর এক বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল বাসর রাতে নববধূকে তুলে দেয় বন্ধুর হাতে। এই গল্পটা রংপুরের প্রত্যন্ত এলাকার এক নিম্নবিত্ত পরিবারের ছেলের করুণ বাস্তব জীবনের গল্প। বিশ্বাস করবেন না বন্ধু, এই গল্পটা পড়ার পরে আমি বুকে হাত দিয়ে বলে আমি অঝরে কান্না করেছি। মনে হয় আমার কলিজাটা ফেটে গেছে। শুধুমাত্র মধ্যবিত্ত ফ্যামিলির সন্তানগুলোই বুঝে যে দুনিয়ার বাস্তবতা কতটা কঠিন আর কতটা ভয়ঙ্কর। দেখেন, এই গল্পের তুষার ভাই আজ খুব বড় একটা বিপদে আছে। এত বড় বিপদে আছে যে আপনারা গল্পটা শুনলেই বুঝতে পারবেন। এবং সবাইকে অনুরোধ করবো যে আপনারা পুরোটা গল্প শুনে আমাদের রংপুরের ভাই তুষারকে, শিক্ষিত তুষারকে আপনার মতো করে একটা মতামত কমেন্ট বক্সে লিখবেন এবং আপনাদের ওই কমেন্ট দেখে তুষার তার জীবনের একটা সঠিক সিদ্ধান্ত নিতে পারবে। তা না হলে তিনটা জীবন নয়, প্রায় 5টা জীবন একসাথে ধ্বংস হয়ে যাবে। তাই সবাইকে অনুরোধ করবো যে কমেন্ট করে তুষারকে একটা পরামর্শ দিবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ তুষার, আমার বাড়ি রংপুর। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের বিষয়ে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার দাদা দাদি সহ আমার ফুফি। আমাদের পরিবারে আরও সদস্য রয়েছে, আমার ছোট একটা ভাই সহ ছোট 2টা বোন। আমরা টোটাল 2 বোন 2 ভাই। আমাদের পরিবারটা রংপুর শহর থেকে অনেক দূরে সবুজ শ্যামলে গড়া কোনো এক ছোট্ট মায়াবী গ্রামে এক নিম্নবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন কৃষক। আমাদের নিজেদের কোনো জায়গা সম্পত্তি নেই। ছোটোবেলা থেকে আমি দেখে আসছি আমার বাবা অন্যের জমিতে চাষাবাদ করে খুব কষ্ট করে আমাদের পরিবারটাকে চালাচ্ছে। দেখেন, অন্য গ্রামগুলোতে বা অন্য জায়গা, অন্য বিভাগগুলোতে আপনার কাজ করলে অনেক ভালো টাকা, মানে একজন দিনমজুর অনেক ভালো টাকা বেতন পায়, বা দিনের চুক্তি বা দিন মজুরি অনেক ভালো টাকা পায়। কিন্তু আমাদের ওই এলাকাতে দিন মজুরের পরিমাণ, মানে শ্রমিকের দাম একেবারেই কম। দেখা যায় আপনি একদিন কাজ করলে 3 বেলা খাওয়াইয়া আপনাকে 50 টাকা থেকে 100 টাকা দেওয়া হতো। আমার ওই সময়ের কথা বলতেছি। এত পরিমাণের অভাব অনটন ছিল আমাদের এলাকাতে। এরপরেও প্রচুর পরিমাণের মানুষ ছিল যারা দিন মজুরে কাজ করত। কাজ করার মতো অনেক মানুষ আছে, কিন্তু কাজ করানোর মতো মানুষ খুবই কম ছিল। এরকম করে আমার শৈশবের দিনগুলো কাটতে থাকে এবং আমি ছোটোবেলা থেকেই অনেক মেধাবী ছিলাম। পড়াশোনার প্রতি আমার অনেক আকর্ষণ ছিল। আমি অনেক মেধাবী একজন ছাত্র ছিলাম। আমি পড়াশোনা করতাম এবং আমার আব্বু আমাকে পড়াশোনার খরচ খুব কষ্ট করে ম্যানেজ করত। এবং আমি যে স্কুলের পড়াশোনা করতাম, ওই প্রাইমারি স্কুলেরই আমার একজন ম্যাডাম ছিল। ম্যাডামের নাম ছিল গীতা ম্যাডাম। তিনি ছিলেন হিন্দু ধর্মাবলম্বী। ওই গীতা ম্যাডাম আমাকে প্রাইমারি স্কুলে পড়া অবস্থায় আমাকে বইপত্র বা কাগজ কলমের টাকা উনি আমাকে দিত। একরকম ওনার টাকায় আমি ক্লাস 5 পর্যন্ত পড়াশোনা করি। এবং ক্লাস 5 পড়ার পরে তখন আমার সাথে যারা ক্লাস 5 থেকে ক্লাস 6-এ উঠবে, এরা সবাই হাই স্কুলে ভর্তি হলো। কিন্তু মানে আমার প্রায় শেষের দিকে হয়ে গেছে, ভর্তির প্রায় শেষ, সবাই ভর্তি হয়ে গেল, কিন্তু আমার আব্বু আমাকে টাকা দিচ্ছে না ভর্তি হওয়ার জন্য। তো টাকা দিচ্ছে না দেখে একদিন আমি মাঠের ধারে কাজ করতেছি। গীতা ম্যাডাম স্কুল থেকে বাড়ি যাওয়ার পথে আমাকে দেখলো, দেখে বলতেছে, কিরে তুষার, এখানে কি করিস? ম্যাডাম ধান কাটি। পরে আমার বলে, তুই স্কুলে ভর্তি হস নাই হাই স্কুলে? আমি বললাম, না বাবা তো আমার টাকা দেয় নাই। বলে, আজকে বিকেলে আমাদের বাড়ি আসিস। এটা বলে ম্যাডাম চলে গেল। বিকেলবেলা কাজ শেষ করে আমি তখন ম্যাডামের বাড়ি গেলাম। যাওয়ার পরে ম্যাডাম আমার কিছু টাকা দিল, মানে স্কুলে ভর্তি হওয়ার জন্য এবং স্কুল ড্রেস কেনার জন্য। এগুলো দিয়ে আমার বলে, তুই ভর্তি হয়ে যা, পরেরটা পরে চিন্তা ভাবনা করা যাবে। এরপরে ম্যাডামের কাছ থেকে ভর্তির টাকা আর আপনার ড্রেসের টাকা নিয়ে তখন বাড়িতে আসছি। বাড়িতে আসার পরে আমি তখন আমার আব্বারে বলা মাত্র আব্বা বলতেছে, সমস্যা নাই, টাকাটা আমাদের কাজে লাগবো, মানে পশ্চিম দিকের জমিটার জন্য সার কিনতে পারতেছি না, টাকাটা আমার দিয়ে দিস। মানে আমার তখন মানে একরকম কান্না চলে আসছে। ছোটো মানুষ তো। আমার বন্ধুবান্ধব যাদের সাথে পড়াশোনা করতাম এরা সবাই হাই স্কুলে পড়ে। আমার ম্যাডাম বলতো, হাই স্কুলে পড়লে ছেলেরা অনেক সুন্দর থাকে, আপনার পিছনের পকেটে রুমাল রাখে, রুমাল দিয়া মুখ মোছে, মানে চুলের মধ্যে চুল লম্বা রাখে, নায়ক সাজে, অনেক কথা বলতো হাই স্কুল নিয়ে। তো যখন প্রাইমারি স্কুলে পড়ি না, তখন হাই স্কুলের ওই কথাগুলো ম্যাডামের মুখে শুনতে আমার ভীষণ ভালোই লাগতো। পরে চিন্তা করলাম যে কি করা যায়। মানে ম্যাডাম যখন এরকম করে আমার টাকাগুলো দিল, আব্বুরে তখন বললাম যে না, আমি টাকা দিব না।
আব্বুরা টাকা দিব না বললাম। পরের দিন আমি আর আব্বু কাজে চলে গেছি। কাজে চলে যাওয়ার পরে মানে আব্বু আমাকে জোর করে নিয়ে গেছে কাজে, আমি কিন্তু যেতে চাইনি। পরে আমি 10টার দিকে কান্না করতেছি এখানে বসে বসে, আব্বা আমার চলেন ভর্তি করাই দেন। আমি ভর্তি হয়ে যাই, ক্লাস করি বা না করি, পড়াশোনা করি বা না করি, ম্যাডাম যেহেতু টাকা দিছে আপনি চলেন আমার সাথে আমার স্কুলে ভর্তি করাই দেন। আমার আব্বা বলে যে না, গরিবের ছেলে, নিজের নাম লিখতে পারছিস এটাই বড় কথা, ক্লাস 5 পর্যন্ত পড়ছিস না, আর পড়তে হবে না। মানে আব্বা আমাকে দেয় না। একটা পর্যায়ে কান্নাকাটি করতেছি দেখে আমার বলে যা বাড়ি যা, বাড়ি গিয়ে তোর আম্মানি নিয়ে স্কুলে যা। আমি বললাম তুমি চলো, আব্বা বলে না আমি যাব না। পরে আমি তখন বাড়িতে আসছি, বাড়িতে আসার পরে আমার আব্বারে নিয়ে তখন আমি গেছি স্কুলে যাওয়ার পরে তখন আমাকে স্কুলে আমার মানে যারা ছিল ওরা আমার ভর্তি নিয়ে নেয়। আমার আম্মু তখন থাকে, আমার আম্মুর দস্ত করে আমার তখন ভর্তি হয়। তো ভর্তি হওয়ার পরে আমার সেদিন আমি অনেক খুশি, আমি অনেক আনন্দিত যে আমি হাই স্কুলে ভর্তি হইতে পারছি, পড়াশোনা করতে পারি বা না পারি। তো ওই ভর্তিটাই হইলাম, এরপর আর স্কুলে যাই না। প্রায় 5-7 দিন হয়ে গেছে স্কুলে যাই না। তো স্কুলে যারা আমার ভর্তি মানে স্কুলে যারা পড়তো আমার সাথে ওরা অনেকেই বলে কিরে তুই না হাই স্কুলে ভর্তি হয়েছিস, স্কুলে যাবি না? এখন স্কুলে কিভাবে যাব বলেন? সকালবেলায় আব্বা আমাকে মাঠে নিয়ে আসে, আব্বু আমার মাঠে নিয়ে আসে। আর আমার যে ছোটো ভাইটা আছে ওই কিন্তু পড়াশোনা করে না, ওরে আব্বু পড়াশোনা করায়ও না, ও করেও না, বা ওর পড়াশোনার প্রতি অতটা নাই, মানে ওর মেধা তো অতটা ভালো না। আমি শুধু পড়াশোনার জন্য পাগলামি করতেছি, আমার ছোটো ভাই বোনগুলো কিন্তু পড়াশোনার জন্য অতটা পাগলামি করে না। পরে আমি বললাম যে না আমি মানে করব। আমার আব্বার একদিন বললাম যে আমি স্কুলে যাব বলছে, আব্বা খুব রেগে গেছে, আমাকে বলতেছে কাচি দিয়ে আমার কল্লা আলাদা করে ফেলবে, আমি কেন স্কুলে যাব, জবাই দিবি, স্কুলে যেতে দিবে না। এমন করতে করতে একদিন আমি হঠাৎ করে মানে দিনে আব্বারে বলতেছে আব্বা এই যে জমিটার ধান তুমি আর আমি আর আমার ছোটো ভাই তখন আছে, ভাগ করে দাও, কে কতটুকু নিবে। আমার আব্বা তখন ভাগ করে দিল, আমার আব্বা এতটুকু নেবে, আমি এতটুকু নিব, আমার ছোটো ভাই তো অনেক ছোট, তা ও এতটুকু নেবে, এরকম করে বললো। তা আমি বললাম যে আব্বা আমি আমার ধানের ভাগটা আমি রাতে নিয়ে যাব, আমি আজকে স্কুলে চলে যাই, আমি রাতের বেলা এসে নিয়ে যাব বা স্কুল থেকে এসে নিয়ে যাব। আব্বা আমার বলে না না না, আমি বলছি স্কুল থেকে এসে নিয়ে যাব। পরে আব্বার এই কথা বইলা বুঝে শুনে আমি তখন স্কুলে গেলাম। তো স্কুল থেকে বিকেলবেলা বাড়ি আসার পরে সব ছেলেরা জামা কাপড় খুলে খাওয়া দাওয়া করে, এরপরে মাঠে খেলতে যায়। কিন্তু আমি স্কুল থেকে আসার পরে আমার ড্রেসগুলো খোলার পরে আমি ডিরেক্টলি খাবার না খেয়ে দৌড়ে মাঠে চলে যেতাম। মাঠের আমি রাত 10টা-11টা পর্যন্ত ধান আনতাম, মানে সন্ধ্যার পরেও হারিকেনের আলো দিয়া আমি মাঠ থেকে ধান আনতাম, এবং ধান আইনা ধানের কাজ শেষ করে 10টা-11টা বাজে বাড়ি এসে গোসল করে তারপরে খাবার খাইয়া তারপরে পড়তে বসতাম। এরপরে একটু পড়া শেষ করে রাত্রে ঘুমিয়ে দেন সকালবেলা আবারও উঠা আমি কাজে যাইতাম। কাজ শেষ করে দিনের 9টার দিকে আমি তখন এসে গোসল করে স্কুলের জন্য রওনা দিতাম। মানে আমার জীবনটা এরকম একটা জীবন ছিল যে আমার ছোটোবেলার জীবনটা পুরোই ইতিহাস। বর্তমান জেনারেশনকে কোনোদিনও বোঝানো যাবে না যে আমি এইভাবে পড়াশোনা করছি। আসলেই কিন্তু আমি এইভাবে পড়াশোনা করতাম, এবং আমার পড়াশোনার প্রতি এত আকর্ষণ দেখে বা এত টান দেখে আমার বাবারও একটা সময় মায়া লেগে যায়। এবং আমার বাবাও একটা সময় করে কি, আমি যখন স্কুল থেকে আসতে লেট হইতো বা অনেক দিন বৃষ্টি থাকতো, অনেক সমস্যা হইতো, ওই দিন বাবা ডবল খাটনি করে মালগুলা মানে আপনার ধানগুলা বাড়ি নেওয়া যেত, ধান মারাইতো বা যে ধরনের দিনমজুরের কাজ আমরা নিতাম ওই কাজগুলো আমার আব্বা করতো। তো দেখা যায় যে মানে বেশিরভাগ রাতের বেলায় এভাবে কাজ করতাম, ধানের সময় ধান কাটতাম, ভুট্টার সময় ভুট্টা ক্ষেত পরিষ্কার করতাম, এবং বিভিন্ন ধরনের সবজি করতাম, এবং মাঠ ঘাট পরিষ্কার করতাম, মানে অনেক সময় গাছ কাটতাম। এ আব্বু কাজ নিত, রাতের বেলায় আমি মিলে কাজটা শেষ করতাম। আমার ছোটো ভাইও মাঝে মাঝে আমার সাথে যাইতো, ছোটো ভাইও তখন আমার সাথে আব্বুর সাথে কাজ করতো। এরকম করতে করতে একটা পর্যায়ে আমি এসএসসি পরীক্ষার্থী হয়ে যাই। তো এসএসসি পরীক্ষা দিতে অনেক টাকার দরকার, ফর্ম ফিল আপ, রেজিস্ট্রেশন, অনেক কিছু লাগবে। তা আমার আব্বার পক্ষে আসলে ওই সময় এতগুলো টাকা ম্যানেজ করা সম্ভব হয় না। আমাদের পরিবারের শেষ একটা সম্বল ছিল আমার আব্বা আমার মাকে একটা নাকফুল দিয়েছিল। আপনারা অনেকেই জানেন যে একটা নারীর সর্বশেষ সম্বল হচ্ছে মানে নাকফুল, যেটা স্বামী দেওয়া। ওই নাকফুলটা তখন আমার আম্মা করে কি, নাকের ওই ফুলটা আমার আম্মা তখন বিক্রি করে দেয় ওই সময়, এবং নাকের নাকফুল বিক্রি করার পরেও আমার ওই ফর্ম ফিল আপের টাকা হয় না। এরপরে বাকি টাকার জন্য আমার আম্মা আমাদের গ্রামে যারা বিত্তশালী মানুষ আছে ওদের কাছে সাহায্য চায়, এবং ওদের কাছে সাহায্য চাওয়ার পরে ওরা অনেকেই টাকা পয়সা দেয়, এবং ওদের ওই টাকা পয়সা একটা সময় আমি এসএসসি পরীক্ষার ফর্ম ফিল আপ করতে পারি। আলহামদুলিল্লাহ আমার ফর্ম ফিল আপ হয় এবং আমি পরীক্ষার প্রস্তুতিও নেই। আমি একটা সময় এসএসসি পাস করি, এবং এসএসসি পাস করার পরে আমি খুব ভালো রেজাল্টে পাস করি। আলহামদুলিল্লাহ এত ভালো রেজাল্ট করি যে স্কুল কর্তৃপক্ষ, মানে আমি যে স্কুল থেকে পাস করেছি ওই স্কুল কর্তৃপক্ষ বলে যে এখন থেকে একটা নতুন সিস্টেম চালু হবে, একটা নতুন বৃত্তি চালু হবে। সেটা হচ্ছে যারা এই রেজাল্ট পেয়ে এসএসসিতে পাস করবে তাদের পড়াশোনার খরচ ফ্রিতে স্কুলের ফাউন্ডেশন থেকে দেওয়া হবে, মানে ইন্টারমিডিয়েট পর্যন্ত 2 বছর পর্যন্ত।
তো এবার আমি একটা ভালো চান্স পেয়ে গেলাম, এবং এই যে মানে বৃত্তির সিস্টেমটা, এটা আমাদের এলাকারই এক লোক আছে, উনি ঢাকায় থাকে, চাকরি করে, অনেক বড় লোক। উনি তখন এই বৃত্তির সিস্টেমটা চালু করছে যে যেহেতু তুষার এত ভালো রেজাল্ট করছে, তা নেক্সট টাইমে যদি কেউ এরকম ভালো রেজাল্ট করে তারে হচ্ছে আমরা ফ্রিতে, মানে আমাদের স্কুলের পাশে হচ্ছে কলেজ ছিল আর কি, ওই কলেজে ফ্রিতে হচ্ছে পড়াশোনা করাবো 2 বছর। আমি এই সুযোগটা পাইলাম, এবং এই সুযোগটা পাওয়ার পরে দিন আমি তখন ওইখানে ভর্তি হয়ে গেলাম, কলেজে ভর্তি হলাম, কলেজে পড়াশোনা করতেছি। এর পাশাপাশি আমি 2-1টা টিউশনি করি বাড়ির মধ্যেই, এই জায়গা থেকে ওই জায়গাতে। যেহেতু আমি মেধাবী ছাত্র ছিলাম, আমার টিউশনি করতে খুব বেশি একটা ঝামেলা হয়নি। অনেক পরিবারের সন্তানেরা আমার কাছে এসে টিউশনি মানে পড়তো, আমি তাদের কাছ থেকে টাকা টুকা নিতাম, তখন আমি আমার পরিবারকে আমিই চালাইতাম। এক কথায় বলতে গেলে আমার আব্বার জন্য, আমার মায়ের জন্য ওই সময় আমার আব্বা অতটা কাজ করতে পারতো না। আমার ছোটো ভাই, এরই মাঝে আমার ছোটো ভাইয়ের প্রসঙ্গে একটু বলে রাখি, আমার ছোটো ভাই হঠাৎ করে আপনার ওই যারা ধান মারানো হয়, ওই ধান মারানোর যে মেশিনটা হয়, ওই মেশিনের মধ্যে আমার ছোটো ভাইয়ের হাত চলে যায়। মানে এটা আমি যখন ক্লাস 9-এ পড়ি তখনই হয়, আমি বলতে ভুলে গেছিলাম। আমার ছোটো ভাইয়ের একটা হাত মানে মেশিনের সাথে কাজ করতে করতে চলে যায়, এবং চলে যাওয়ার পরে ওই যাদের কাজ করতেছিল ওরা আবার অনেক বড় লোক ছিল, ওরাই তখন আমার ভাইয়ের চিকিৎসা করে, মানে ছোটো ভাইয়ের চিকিৎসা করে সম্পূর্ণভাবে। বাট আমার ছোটো ভাইয়ের হাতটা কেটে ফেলা হয়, হাতটা কেটে দেয়। তো আমার ছোটো ভাই ওই এক হাতে অত কাজ করতে পারে না, এরপরে যেরকম পাবে ওরকম করে। আর আমাদের এলাকার যিনি চেয়ারম্যান আছে, ইনি আমার ভাইয়ের নামে একটা কার্ড করে দেয়। কয়েক মাস পর পর সরকার থেকে চাউল ডাউল এটা ওইটা আমার ভাইয়ের নামে আসতো প্রতিবন্ধী হিসাবে। তো এরকম করেই তখন আমার দিনগুলো কাটতে থাকে। আমি তখন কলেজে পড়াশোনা করি, পাশাপাশি টিউশনি করি, এবং আমি মোটামুটি আমার মতো করেই আসি। এরকম করতে করতে একটা পর্যায়ে আমি ইন্টারমিডিয়েট পরীক্ষা দিই, এবং ইন্টারের রেজাল্ট আমি খুব ভালো করি, খুব ভালো রেজাল্ট ইন্টারমিডিয়েট পাস করি। এবং ইন্টার পাস করার পরে তখন চিন্তা করতেছি কী করা যায়। এখন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে হলে তো রংপুরে ভালো কোনো বিশ্ববিদ্যালয় নাই, এবং হাই শিক্ষিতর জন্য মানে হায়ার শিক্ষা করার জন্য আমাকে ঢাকায় যেতে হবে। এখন ঢাকায় আমার কোনো পরিচিত লোক নাই। ওই যে আমাদের এলাকার স্কুলের কমিটির একজন লোক ছিল, ওনার সাথে তখন ফোনে যোগাযোগ করলাম। উনি তখন আমাকে কিছু ফর্ম টরম টেনে দিল, এবং ওনার মাধ্যমে আমি তখন রাজধানী ঢাকার একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই। উনি সহযোগিতা করে, পাবলিক বিশ্ববিদ্যালয়। এবং ওই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে আমি তখন ওখানে পড়াশোনা করার জন্য চাই। বাড়ি থেকে আমার বেডিংপত্র, কাপড় চোপড় যত যা আছে সব কিছু নিয়ে আমি ওই ঢাকায় তখন চলে যাই, ওখানে পড়াশোনা করব। সব কিছু নিয়ে ঢাকায় যাই এবং হোস্টেলে ভর্তি হই। হোস্টেলে থেকে তখন পড়াশোনা শুরু করি। তো জমানো কিছু টাকা ছিল আমার কাছে, যে 2 বছর মানে অনেক টিউশনি করছি, কিছু জমানো টাকা, এই জমানো টাকাগুলো দিয়ে তখন আমি ওখানে পড়াশোনা করতেছি। বাট ওভাবে না চলতে পারতেছি না। মানে ধরেন আপনার ঢাকা শহরে থাকা, তো ধরেন আমি নিজে না হয় একটা ছিঁড়া কাপড় পরে গ্রামে ছিলাম, বা গ্রামের স্কুলে গেছি, গ্রামের বাড়িতে ঘুরছি। এখন তো ওই ছিঁড়া জামা পরে তো আর ঢাকা শহরে চলা যাবে না। ঢাকা শহরে হোস্টেলে বা মেসে থাকতে হলে ওই বন্ধুদের সাথে তাল মিলিয়ে, ওদের সাথে তাল মিলিয়ে ওদের মতো করে পোশাক আশাক পরেই কিন্তু আমাকে থাকতে হবে। তা আমি না ওদের সাথে অ্যাডজাস্ট হইতে পারতেছিলাম না, অনেক অভাবে থাকি। তারপর চিন্তা করলাম যে কি করা যায়, মানে টিউশনির জন্য অনেকের কাছে ভাই টিউশনির জন্য যাই। আমার কাছে কি মনে হয় জানেন, মানে টিউশনিটা একটা স্টুডেন্টের জন্য, মানে টিউশনিটা হচ্ছে একটা ভিক্ষার মতো। মানে আমি তার মানে বাস্তব প্রমাণ। অনেকেই হয়তো ঢাকা শহরে বা বিভিন্ন শহরে টিউশনি করে, এনারা হয়তো আমার কথাটা খারাপভাবে নেবে। আসলে আমি খারাপভাবে বলি নাই। দেখেন, একটা টিউশনি যে করে না, তারে কখনো ভালো চোখে দেখা হয় না। মানে কেমন জানি, মানে গরিবের ছেলেরাই টিউশনি করে, এরকমটাই আমাদের সমাজে বা আমাদের শহরগুলোতে এই প্রথাটাই না প্রচলিত আছে, যে হয়তো গরিবের ছেলে যারা আছে তারাই টিউশনি করে, বড়লোকের ছেলেরা টিউশনি করে না। তা আমি গরিবের ছেলে, এই জন্য আমি টিউশনি করতেছি, এরকমটা সবাই মনে করে। এবং নিজের মনের ভিতরেও তখন মানে খুব কষ্ট, যে এমনটা কেন হবে, টিউশনি পাই না। লাস্ট পর্যন্ত ভাই মানে আমি যে কয়েকটা পেপারস বানাবো কম্পিউটার থেকে, কয়েকটা মানে ফটোকপি নিয়ে আজ আমি দিব, এরকম টাকাও নেই। আমি নিজে লিখতাম, মানে নিজে নিজে আপনার ওই যে কলম দিয়ে নিজে নিজে, মোটা কলমগুলো দিয়ে নিজে নিজে লিখতাম। লিখে আমি বিভিন্ন দেওয়াল আমি পোস্টার টাঙাইতাম যে পড়াতে চাই, ফোন নাম্বার দিয়ে দিতাম, একটা মোবাইল ছিল আমার, ওই নাম্বারটা দিয়ে দিতাম। তো দেখতাম যে না, ওভাবে কোনো টিউশনি পাওয়া যায় না। এরপরও যদি টিউশনি পাই, এটা অনেক দূরে পাই, আর আশেপাশে যদিও পেয়ে থাকি মানে করলেও টাকা দেয় না। মানে কেমন জানি একটা মানে ঝামেলার মধ্যে আছি। এমতো অবস্থার মধ্যে আমি এরকমভাবে বিভিন্ন জায়গায় নাম্বার দিতেছি। একদিন হঠাৎ করে আমাদের ইউনিভার্সিটিরই একটা মেয়ে, নাম হচ্ছে পারিশা, ওই মেয়েটা দেখে যে আমি ওখানে পোস্টার টাঙাইতে আসি, ও দেখতে পায়। তো ও হচ্ছে আমাদের ইউনিভার্সিটিতেই পড়ে। তো প্রথম তো ওর সাথে অত ভালো পরিচয় নেই। তা মেয়েটা তখন দেখে আমার ডাক দেয় যে, এই তুষার ভাই, এমন করে ডাক দেয়। ও তো দোতলায় থাকে। তো আমি দেখলাম যে ও, পরে আমি বললাম কী ব্যাপার, ভালো আছো? বলে হ্যাঁ ভালো, এটা আমাদের বাসা, আসেন বাসায় আসেন। আমি বললাম না না না, বাসায় যাবো না, আমি তো পোস্টার টাঙাচ্ছি, মানে আমার কাজ আছে। বলে না না, বাসায় এসে চা খেয়ে যান, আমাদের বাসার সামনে থেকে এমনি চলে যাবেন। ও আর আমি একইভাবে ভর্তি হয়েছি একই ইয়ারে। পরে ওর কথা মতো দেন আমি তখন ওইখানে গেলাম। যাওয়ার পরে
ওর সাথে তখন আমি এখানে ওদের বাসায় যাওয়ার পরে ও আমার সাথে কথা বলতেছে। তো ইউনিভার্সিটিতে দেখা হইতো, কথা হইতো, কিন্তু ওভাবে কথা হইতো না, মানে অতটা ফ্রিলি কথা হইতো না। এখন বাসায় যাওয়ার পর আমি জানতে পারি ওদের বাড়ি দিনাজপুর, আমার বাড়ি রংপুর। তা ওরা আমার কাছাকাছি জেলার মানুষ। পরে ওর আব্বুর সাথে কথা বললাম। ওর আব্বু একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করে, খুব ভালো, মানে মোটামুটি ভালো আছে, ও আছে এবং ওর আরও একটা ছোটো বোন আছে। পরে আমারে বললো যে ভাইয়া কী করতেছিলেন? আমি বললাম, তখন আমার ব্যানারগুলো দেখলো, মানে পোস্টারগুলো দেখলো, যে ও দেখে বুঝলো যে আমি বিভিন্ন জায়গায় লিফলেট টাঙাচ্ছি, আমার ওই মানে টিউশনি করতে চাই এই জন্য। তো এটা দেখে ওর কাছে একটু খারাপ লাগলো আর কি, মানে আমি যেটা বুঝলাম আর কি। পরে ও আমারে বললো যে আপনি এগুলো কম্পিউটার থেকে ছাপাইতে পারেন না, আমি ফটোকপি করে দিতে পারেন না? আমি বললাম যে ফটোকপি করতে অনেক টাকা লাগে, এভাবেই লিখে দিলে ভালো। আর আমি যে লিখতাম না, বেশিরভাগ কাগজগুলোর মধ্যে না মানে এক পিঠে লেখা থাকতো, আরেক পিঠ খালি থাকতো, ওই রকম করে আমি কাগজ ম্যানেজ করতাম, অত ভালো কাগজও পাইতাম না। পরে ও আমারে বলে যে দেখেন, এভাবে তো ঢাকা শহরে হুটহাট করে টিউশনি পাওয়া যাবে না, আর আপনাকে কেউ চিনেও না, মানে আপনাকে যদি টিউশনি কেউ দেয় তাইলে মনে করেন যে চিনিয়া জানা ওরকম দিতে হবে। তো যাই হোক, একটা কাজ করেন, মানে ওর ছোটো বোন আছে ফারিয়া, তো বলে যে আমার ছোটো বোন আছে ফারিয়া, ও তো হচ্ছে আপনার ইয়েতে পড়ে, আমরা একটা ম্যাডাম দিয়ে পড়াই, তো আমরা আমার বোনকে আজকে থেকে আপনি পড়াইন, মানে আপনি এসে পড়েন, ওই ম্যাডামকে আমরা বলে মানে আজকে মানা করে দিব, যেহেতু আপনি টিউশন এভাবে খুঁজতেছেন। আমি তখন বললাম যে না 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 ফারিসা, এটা আমার দরকার নাই, একটা ম্যাডাম তো পড়াইতে আছে, অবশ্যই ওনারও ফ্যামিলি সমস্যা আছে, এবং ওনার ফ্যামিলি সমস্যা থাকার কারণেই তো উনি টিউশনি করতেছে, কেউ তো আর শখ করে টিউশনি করে না। তো না না না, এভাবে একটা মানুষের রিজিক নষ্ট করে আমি নিতে পারবো না। পরে বলে না না না, কিছু হবে না, ওই ম্যাডামের অবস্থা ভালোই, ম্যাডাম আসলে একদিন পরে একদিন আসে না, আমরাও একটা ভালো মাস্টার খুঁজতেছি, একটা ভালো মাস্টার পাইলে আমরা হচ্ছে ম্যাডামকে বিদায় করে দিব, এরকমভাবে আমাকে বলে। তো আমি তখন বললাম যে দেখো, আমি আগে ম্যাডামের সাথে কথা বলবো, ম্যাডামের সাথে কথা না বলে আমি টিউশনি নিব না, এরকম করে জোরাজোরি করে পরে ম্যাডামের ফোন নাম্বারটা আমি নেই। ফোন নাম্বারটা নেওয়ার পরে ওদের বাসা থেকে বের হয়ে তখন ম্যাডামকে ফোন করে, উনি রিসিভ করে। পরে আমি বললাম ম্যাডাম, এমন এমন ঘটনা, ফারিসের যে ছোটো বোন আছে ফারিয়া, ওনারা আমারে মানে বলতেছে ওনাদের মানে মেয়েটাকে পড়ানোর জন্য, এখন আপনি তো আগে পড়াইতেন, এখন কেন আপনাকে বাদ দিতে চাচ্ছে বা কি সমস্যা, আমাকে পড়াইতে বলতেছে, যে এটা কী করবো, বা আপনার কাছ থেকে আমি একটু অনুমতি চাচ্ছিলাম, যে আপনি যদি অনুমতি দেন তাহলে আমি পড়াবো। পরে আমরা বলতেছে ভাইয়া আসলে কি জানেন, আমার তো হাজব্যান্ড আছে, আমার সন্তান আছে, এখন ওদেরকে টাইম দেওয়ার পরে আমি আসলে অতটা টাইম পাই না মেয়েটাকে পড়ানোর জন্য। আমিও না নিজে নিজে মেয়েটার জন্য একটা ভালো মাস্টার খুঁজতেছি, একটা ভালো টিউশনি টিচার পাইলে আমি মেয়েটাকে দিয়ে দিতাম, আমার ছাত্রীটা অনেক মেধাবী আছে, অনেক ভালো আছে, তো আপনি পড়ান, সমস্যা নেই। তো উনি যখন আমাকে এরকম গ্রিন সিগন্যাল দিল, আমি তখন ফারিসারে বললাম পরের দিন যে আমি তো আর বোনরে পড়াবো, ম্যাডাম বলছে। পরে ও হাসতেছে, এরকম মানুষ না জীবনে দেখে নেই, রংপুরে মানুষ বোকা হয়ে জানতাম, বাট এরকম বোকা হয় আপনাকে না দেখলে বিশ্বাস করতাম না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আপনি আইসেন, আজকে আসবেন? আমি বললাম হ্যাঁ, আজকে মাগরিবের পরে যাব। তো বলে এই প্রথম আমি একটা টিউশনি পাই, ধরেন কত টাকা দিবে আমাকে সেটা জানি না, মানে টিউশনের টাকা কত তা জানি না, এই প্রথম একটা টিউশনে আমি পাই। আর ওদিক দিয়ে আমার পারিবারিক অবস্থা ভাই খুব খারাপ হয়ে যাচ্ছিল, আমার আব্বা আম্মা ঠিকমতো চলাফেরা করতে পারে না, খাওয়া দাওয়া করতে পারে না, এবং আমি তাদের জন্য টাকা পাঠাতে পারি না, ছোটো ভাইটা তো কাজ করতে পারি না, ওর একটা হাত নাই, এবং ছোটো যে দুইটা বোন আছে ওদের অবস্থা তো খুব খারাপ, ওদেরও তো এখন ওভাবে কাজ করার মতো বয়স হয়নি। তো পরে আমি এখানে থাইকা কষ্ট করে তখন আমি ফ্যামিলির জন্য টাকা পাঠাইতাম, মানে টাকা পাঠাইতাম বলতে আমি প্রথমে এই টিউশনিটা পাই, এবং পাওয়ার পরে এই টিউশনিটা করতেছি। তো এই টিউশনির টাকা তো আমার মানে থাকার টাকাই হয় না, আমার যে ম্যাচ ভাড়া ওইটাই হয় না, খাওয়া তো দূরের কথা। তো আমি তখন ফারিসারে বললাম যে আসলে একটা টিউশনি দিয়ে তো আমি চলতে পারি না, এখন দেখো না আমাকে আরও 2-1টা টিউশনি দেওয়া যায় কিনা। এইটা ওকে বলার পরে ও তখন করলো কি, ওদের ওই বিল্ডিংয়ে, মানে ওদের ওই বিল্ডিংটা অনেক মানে প্রায় 8 তলার মতো ছিল, তো এই বিল্ডিংয়ে যত বাচ্চা আছে ও সব বাচ্চাকে রেডি করে ফেললো, রেডি করে ওর রুমটাতেও একটা কোচিং সেন্টারের মতো বানায় ফেললো। আমাকে বললে যে আপনি মাগরিবের পরে আসলে এই কোচিং সেন্টারে সবাইকে পড়াবেন, মানে একসাথে 9টা বাচ্চা। পরে আমি বললাম যে এতগুলো বাচ্চারা এখানে পড়াবো, তোমার আম্মু বকা দিবে না? বলে না, আমার আম্মুকে আমি ম্যানেজ করব, এটা নিয়ে আপনি টেনশন করেন না, আপনি বাচ্চাগুলোরে পড়ান। এরপরে ওদের বিল্ডিংয়ে আমি তখন 9টা বাচ্চাকে একসাথে পড়াইতে শুরু করি, 9টা বাচ্চা, ওই আমাকে এগুলো ঠিক করে দেয়, মানে ওর মাধ্যমে আমি তখন বাচ্চাগুলো পাই। তো এই 9টা বাচ্চা আমি তখন ওখানে পড়াইতেছি। আলহামদুলিল্লাহ, আমি কিন্তু চাচ্ছিলাম একটা কোচিং সেন্টার খোলার জন্য ওই সময়তে, তো কোচিং সেন্টার ওভাবে পাই না, মানে একটা কোচিং সেন্টার খুলতে হলে কিছু টাকার প্রয়োজন, কিছু পুঁজির প্রয়োজন, এটা এরকম টাকা পয়সা তো আমার কেউ দেয় না, আর আমি একসাথে এতগুলো টাকা কোথায় পাবো, এই জন্য আমি কোচিং সেন্টারেও খুলি না। তো এরকম করে আমি তখন কলেজের, আমার ইউনিভার্সিটির পাশেই থাকতাম, তো আমাদের ইউনিভার্সিটিতে ক্যান্টিন আছে, ওই ক্যান্টিনের একটা ছেলে আছে, নাম হচ্ছে সাইব ভাই।
তো উনি আমার থেকে অনেক বয়স্ক, মোটামুটি আমার থেকে একটু সিনিয়র বয়সী, কিন্তু সাহিব ভাইয়ের সাথে আমার সম্পর্কটা অনেকটা ভালো। মানে আমি যে একটা হত দরিদ্র পরিবারের সন্তান, ঢাকা শহরে আসছে পড়াশোনা করার জন্য, বা নিজের চেষ্টায় আমি যুদ্ধ চালিয়ে যাচ্ছি, এটা না সাহিব ভাই বুঝতো। তো আমি না মাঝে মাঝে খাইতাম না, মানে আমি তো মানে ধরেন 3 বেলায় খাবার খেতাম, 1 বেলা মানে খাবার 1 বেলা খাইতাম, রাতে পানি খাইতাম বা অন্য কিছু খাইতাম, আর সকালবেলা হালকা কিছু খাইতাম। মানে আমার কাছে টাকা ছিল না এই জন্য। তো সাহিব ভাই নেই আমার এই কষ্টটা বুঝতো, বোঝার পরে উনি মাঝে মাঝে দুপুরে খাওয়ার পরে আমাকে পলিথিনে করে ভাত দিয়ে দিত। ধরেন একটা ডিম ভাজি করে একটু ভাত দিয়ে দিত, দিয়া বলতো যে তুষার এটা তুমি রাতের বেলায় খাইও। তো আমি ওনার কাছ থেকে নিতে চাইতাম না, যে ভাই আপনার তো ব্যবসা, তাই না, আপনি আমাকে এইভাবে ফ্রিতে দিবেন, আপনারও তো ব্যবসার ক্ষতি হচ্ছে। পরে আমাকে বলে আরে না সমস্যা নাই, তোমার মতো ছেলে একটা 1 মুঠ ভাত খাওয়া, এতে আমার আর কি এমন মানে ক্ষতি হয়ে যাবে, কিছু হবে না, সমস্যা নাই, তুমি খাও। এই বলে উনি তখন আমাকে মাঝে মাঝে ফ্রিতেই খাওয়াইতো, টাকা দিলেও নিতে চাইতো না। উনি তখন আমাকে বলে যে এরকম অনেক ছেলে মেয়ে আসছে আমাদের ইউনিভার্সিটিতে, অনেকে আমি এরকম ফ্রিতে খাওয়াইছি, যারা দরিদ্র পরিবার থেকে আসে অনেকেই খাওয়াইছি। তো সাহিব ভাই আমাকে অনেক হেল্প করছে, ওনার ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। ওনার বাড়ি ছিল নোয়াখালীতে, বাট নোয়াখালীর মানুষ হলেও না, উনি অত্যাধিক ভালো মনের একজন মানুষ ছিল, ভীষণ ভালো মনের মানুষ। পরে তার সাথে আমি ওইখানে একটা ভালো ফ্রেন্ডশিপ তৈরি হয়। আমি যখন টাইম পেতাম মাঝে মাঝে ধরেন কলেজ বা ইউনিভার্সিটি শেষ করার পরে সময় পাইলে আমি ওনার যে কিচেন আছে, কিচেনে গিয়ে অনেক হাঁড়ি পাতিল এগুলো পরে থাকতাম, এগুলো ধুয়ে দিতাম। তো উনি আসলে মানে এটাতে খুব রাগ করতো যে না এটা তুষার এটা কেন করবা, আমার লোক আছে বা আমি আছি, আমরা করবো, তো তুমি কেন করবা। তাই আমি বলি ভাই দেখেন করলে সমস্যা কি, কাজ তো কাজই, তাই না, কাজকে তো আর ছোটো করে দেখা যাবে না। আপনার আপনার মানে বুঝেন, আমি তখন কিন্তু একটা মানে প্রাইভেট ইউনিভার্সিটি মানে আপনার পাবলিক ইউনিভার্সিটিতে পড়াশোনা করি ওই সময়তে। পরে ক্যান্টিনে যাইতাম, ক্যান্টিনের পিছনে গিয়ে ওনার হাঁড়ি পাতিল এগুলো ধুয়ে দিতাম, মাঝে মাঝে মানে আঠা প্লেট থাকতো, মানে বাটি থাকতো, ওগুলোও ধুয়ে দিতাম। তো এটা উনি কখনই, আমি বারবার বলি আই রিপিট, যে উনি আমার কখনই এটা করতে কিন্তু দিত না। উনি দেখলে আমার সাথে চিল্লাচিল্লি করতো, এই তুষার এখান থেকে যাও, কী শুরু করছে এগুলো। আমি ওই ওনার তারপর আমি এই কাজগুলো করতাম। এরকম করে সময়গুলো কাটতেছে এবং এভাবেই পড়াশোনা করতেছি। এইভাবেই দিন আর রাতগুলো কাটতে কাটতে মানে ফারিসাদের বাসায় যেতাম। এছাড়া ফারিসা আমার আরও 2-1টা টিউশনে ঠিক করে দেয়। তো ও তখন না, ওই ফারিসা মেয়েটা না, মানে আমার ভিতরটা বুঝতে পারতো যে আমি রংপুরের দরিদ্র পরিবারের একটা সন্তান হওয়ার পরেও বাস্তবতার সাথে এইভাবে যুদ্ধ করে যাচ্ছি, ঢাকা শহরে একটা ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছি। ফারিসা না অনেক ভালো ছিল, মানে ওর মনটা অত্যাধিক ভালো ছিল। এত ভালো মনের মেয়ে আমার মনে হয় যে ঢাকা সিটি কেন, গোটা বাংলাদেশে আমার চোখে পড়ে নাই, যেহেতু আমি কখনো বাংলাদেশের বাইরে যাই নাই। ওনা আমাকে যথেষ্ট বুঝতো। মানে এরকম হইতো যে ধরেন আমি ওদের বাড়িতে বাসায় গেলে আমি তো রাতের বেলায় চা বিস্কিট খাইতে দিত, ও কিন্তু জানতো যে রাতের বেলায় চা বিস্কিট খেয়ে আমি থাকবো। তো খাওয়ার পরে মানে বাসায় যখন চলে আসতাম, তখন 2-3টা বিস্কিট পলিথিনের মধ্যে প্যাচে আমাকে দিয়ে দিত, যে তুষার এটা নিয়ে যাও, এটা রাতের বেলায় খিদা লাগলে খাইও। কারণ ও জানে যে এটাই আমার খাওয়া, এর পরের দিন দুপুরে ছাড়া আমি আর খাবো না, এর পরের দিন দুপুরে আমি আবার খাবো। এই জন্য ও ধরেন আমাকে এরকম করে দিয়ে দিত যে যাও এটা নিয়ে যাও। মানে এগুলো আসলে ভুলার মতো না, এই স্মৃতিগুলো, এই মেমোরিগুলো জীবনে কখনো ভুলতে পারবো না। এখনও যখন এই কথাগুলো মনে হয় চোখের পানি ফেলে দেই, যে মাঝে মাঝে ও বাসা থেকে খাবার নিয়ে আসতো আমার জন্য এরকম পলিথিনে করে। পারিসা আমার জন্য অনেক কিছু করে এবং আমার জন্য সাহিবও অনেক কিছু করে, এদের ঋণ কখনো শোধ করার মতো না। তো ওদের সাথেই থেকে আমি আস্তে আস্তে করে আমার ফার্স্ট ইয়ারটা শেষ করি। এবং সেকেন্ড ইয়ারে ওঠার পরে এরই মাঝে ধরুন আমি সবসময় তো একটু মানে একা একা থাকতাম, ভাল লাগতো না। তো ফারিসা আমাকে অনেক সময় দিত, আমাকে বলতো যে তুষার চলো আজকে আমরা ওখান থেকে ঘুরে আসি, ওইখান থেকে ঘুরে আসি। ও বলে আমার একা একা যেতে ভাল লাগে না, বোরিং লাগে, তা তুমি যদি আমার সাথে যাও আমার ভাল লাগবে। তা এরকম করেও তখন আমাকে বলতো, তা আমি ওর সাথে যাইতাম, এদিকে যাইতাম ওইদিকে যাইতাম, ও আমাকে নিয়ে যাইতো। কিন্তু বিশ্বাস করেন আজ যে মানে 5টা টাকার বাদাম কিনবো, ওই বাদামটাও না ওর টাকা দিয়ে কিনতো, মানে বাদামটা পর্যন্ত ওর টাকা দিয়ে কিনতো। কখনো 1টা টাকা আমি খরচ করতাম না। আর খরচ করতাম না বলতে আসলে আমার কাছে থাকতো না। আমি থাকা খাওয়ার পরে যেটুকুন টাকা থাকতো আমি সবসময় আমার পরিবারের জন্য পাঠাই দিতাম। কারণ আমার 2টা বোন আছে, আমার একটা পঙ্গু ভাই আছে, আমার মা আছে, বাবা আছে। এই পরিবারের কথা চিন্তা করে আমি তখন পরিবারকে টাকাগুলো পাঠিয়ে দিতাম, কখনো নিজের জন্য রাখতাম না। মাঝে মাঝে ইচ্ছা হইতো যে ওরে একটা কিছু খাওয়াই, একটা আইসক্রিম কিনা দিই, একটা মানে কিছু একটা কিনে দিই। মাঝে মাঝে দেখতাম যে ফুটপাতে অনেক কিছু বিক্রি করে, ইচ্ছা করে ওরে কিছু একটা কিনে দেওয়ার জন্য, কিন্তু ওরকম সামর্থ্য নাই এবং মানে এভাবে আমি দিতেও পারতাম না। আর আমি যদি কোনো সময় দেওয়ার চেষ্টাও করতাম, ও খুব রাগ করতো। যাই হোক, এরকম করে ফার্স্ট ইয়ার গেল। সেকেন্ড ইয়ার ওঠার পরে ও তখন মাঝে মাঝে আমাদের যে সাহিব ভাইয়ের ক্যান্টিন আছে, ওই ক্যান্টিনে গিয়ে আমার সাথে বসে থাকতো এবং আমার সাথে একটা ক্লোজিং একটা সম্পর্ক ছিল। একদিন সাহিব ভাই আমারে বলতেছে যে কী ব্যাপার তুষার, এই মানে ফারিসার সাথে দেখি তোমার খুব মধুর সম্পর্ক, কি প্রেম ভালোবাসা চলে নাকি? আমি বলি ভাই আপনি এগুলো কী বলেন, আমার পেটে ভাত নাই, আপনি প্রেমের কথা বলতেছেন, এটা কোনো কথা?
পরে আমার বললাম আরে না ভাই বলো, সমস্যা নাই, আমরা তো মানে তুমি তো আমার ফ্রেন্ডই, বললে কী হবে বলো। আমি বললাম না ভাই কিছু না, ওর বাড়িও রংপুরে, আমার বাড়িও রংপুর বিভাগেই, তো এই জন্যই ধরেন দুজনের মাঝে একটা ভালো সম্পর্ক, এবং সেই সম্পর্কের সূত্র ধরে ওর সাথে আমার কথাবার্তা বলা, অতটুকুই, এরকম কিছুই না। তো আমারে বলে যে তুষার একটা কথা বলি, তুমি যদি রাগ না করো। আমি বললাম না আমার ভাই রাগ করবো কেন বলেন। বলে এই ফারিসা মেয়েটারা না আমার অনেক ভাল লাগে, এই মেয়েটা ইউনিভার্সিটিতে যত মেয়ে আছে তার মাঝে এই মেয়েটার আমার অনেক ভালো লাগে, এবং মেয়েটার প্রতি না মানুষের প্রতি অনেক মায়া ভালোবাসা আছে, বোঝা যায় মেয়েটাকে দেখলে। এবং তুমি বিশ্বাস করবা যে মাঝে মাঝে এই মেয়েটা কী করে, রাস্তা থেকে অনেক মানে ফকির আছে, মানে এদের জন্য এদেরকে নিয়ে এসে রেস্টুরেন্টে খাওয়ায়। আমি দেখি অনেক সময় হতদরিদ্র ফ্যামিলির অনেক মানে বাচ্চারা থাকে, ফুটপাতে যারা থাকে আর কি, এদেরকেও ডাইকে আনে এবং ডেকে এনে ওদেরকেও খাওয়ায়। মানে কেমন জানি ওর মানুষের প্রতি এতটা ভালোবাসা, এবং মানুষের প্রতি ওর এই ভালোবাসাটা দেখে না আমি না সত্যি মানে 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 এরকম মেয়ে আসলে হয় না। এবং ওর মানুষের প্রতি এই সিম্প্রীতি ভালোবাসা দেখে না মেয়েটাকে আমার ভালো লাগতে শুরু হয়েছে। তো তোমার সাথে যেহেতু একটা ফ্রেন্ডলি সম্পর্ক আছে, আমি তো বিয়ে করি নাই, ও যদি রাজি থাকে আমাকে বিয়ে করবো। ওই সাইব ভাই কিন্তু আবার ইন্টারমিডিয়েট শেষ করছে, ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে, বাট উনি পড়াশোনা করে নাই, ইউনিভার্সিটি উনি শেষ করে নাই। এর আগে উনি ওনারও পারিবারিক অবস্থা ভালোই, মানে অনেকটাই ভালো, শুধু ভালো না অনেকই ভালো। তো উনি তখন ক্যান্টিনটা চালা আর কি, পড়াশোনা করে নাই। ওনার আব্বার আবার নিজেদের ঢাকাতে, আবার ওনার বাবারও নিজের হোটেল আছে। উনি আবার অনেক, ওরা আসলে মানে সাইব ভাইয়ের আসলে বড় লোক বলা চলে ঢাকা শহরে। আবার ওনার বাবা কোথায় কোথায় জায়গা কিনছে, বাড়িও নাকি বানাইতে আছে, এরকম শুনছি। এবং সাইব ভাই আবার ওর পরিবারে কোনো টাকা দেয় না, বেশিরভাগ টাকা পয়সাই উনি বিভিন্ন খাতে ব্যয় করে, এবং ওই মানে মানুষকে দেওয়ার খাতে ব্যয় করে। তো আমি দুইটা মানুষকে পাইছি যাদেরকে আসলে ভুলার মতো না। এবং সাইব ভাই আমার একদিন বলতেছে যে ও নাকি মানে ফারিসারে পছন্দ করে, আমার বলে তুমি যদি পারো একটু ফারিসারে বলে দিও, বা আমার সাথে যদি একটু কথা বলে আমার ওরা ভাল লাগে। তাই আমি বললাম যে ওর মোবাইলে আছে, আপনার মোবাইলে তো কল দিয়ে ওর সাথে কথা বলতে পারেন, আমার কাছে বলে কী হবে। বলে না ভাই মোবাইলে কথা বলতেও ভয় লাগে, আবারও কোনো রিপোর্ট দেয় কিনা, রিপোর্ট দিলে আমার ক্যান্টিন বন্ধ হয়ে যাবে। তো আমি বললাম না না না, ও বল তুমি একটু কথা বলে দেখো তো আমার প্রতি ওর কোনো রকমের আকর্ষণ আছে কিনা, বা আমি প্রপোজাল দিলে রাজি হতে পারে কিনা, এরকম কোনো কিছু। আচ্ছা ভাই ঠিক আছে, আমি দেখব নি। পরে আমি ওর সাথে কথাবার্তা বলি, মানে ফারিসার সাথে মিশে কথাবার্তা বলি, এবং সাহিব ভাই সম্বন্ধে একদম আমি জিজ্ঞেস করি যে ফারিসা মানে সাহিব ভাইকে তুমি কেমনভাবে দেখো, মানে সাহিব ভাই কেমন তোমার দৃষ্টিতে। পরে আমার বলে হ্যাঁ সাহিব ভাই তো আমার দৃষ্টিতে একজন বেস্ট পার্সন, অনেক ভালো মানুষ, অ্যান্ড আমার সাহিব ভাইকে অনেক ভালো লাগে সত্যি কথা বলতে গেলে। আমি তখন বলি সাহিব ভাইয়ের বিয়ে করবা এমনি। পরে আমার বলে ধুরো এটা কি বলো তুমি, আজব বিষয়, সাহিব ভাইয়ের কেন বিয়ে করবো। আমি বলি না সাহিব ভাই তো এখনো বিয়ে করে নাই, তো তুমি চাইলে সাহিব ভাইয়ের বিয়ে করতে পারো, যেহেতু তোমার এত প্রশংসা করো। তা ও আমার হুট করার সময় বলে কি বিয়ে যদি জীবনে কাউরে করতেই হয় তা তোমার মতো একটা ছেলেরাই করবো। তাই আমি বলি হ্যাঁ সাহিব ভাই তো আমার মতোই, সাহিব ভাই তো আমার মতোই এরকম উদার মনের একজন মানুষ, অনেক ভালো মানুষ। পরে আমার বলতেছে প্লিজ এসব কথা বললো না তো, আমার তোমার মুখে অন্য কোনো ছেলের কথা ভালো লাগে না। তো এই কথাটা জেনে আমাকে কেমন করে ও মানে সন্দেহ লাগে বসে। এরপরেও আমি তখন সাহিব ভাইয়ের একদিন বললাম যে সাহিব ভাই আমার কাছে যেটা মনে হয় যে ওর যদি আপনি প্রপোজাল দেন ও মনে হয় রাজি হবে। পরে বলে তুমি কি বলো। আমি বললাম ভাই আপনি কথা বলেন। পরে ওর নাম্বারটা আমার মোবাইল থেকে ওনাকে আমি দিয়ে দিই। দেওয়ার পরে উনি ওই রাতে মনে হয় এই সাথে ফারিসের সাথে কথা বলে। পরের দিন যখন আমি ক্যান্টিনে আসার পরে সাহিবের মনটা খুব খারাপ, মানে অনেক খারাপ। উনি মানে হোটেল চালাইতে আছে ঠিক আছে, বাট মুখের দিকে তাকানো যাচ্ছে না, একদম মুখ কালো করে আছে। তো আমি কাছাকাছি আসলাম, এসে জিজ্ঞেস করলাম ভাই কী হয়েছে, আপনি এরকম মুখ কালো করে আছেন কেন, মানে আমার কাছে বলেন কী হয়েছে। পরে বলে ভাই কী বলবো, মানে বলার কিছু নেই, আচ্ছা বাদ দাও। আমি বলে আরে সাহিব ভাই আপনি আমার বন্ধু মানুষ, আপনি আমার কাছে না বললে হবে, তো কী হয়েছে আমার কাছে বলেন না একটু শুনি। পরে বলে তুমি আমার ফোন নাম্বার দিলা, আমি কালকে রাতে ফোন দিলাম। আমি বললাম কি নাম্বার ভুল ছিল। বলে না না নাম্বার সঠিক ছিল, কিন্তু তুমি তার সাথে রিলেশন আছো এটা আমাকে বলবা না, তা আমাকে ইনসাল্ট করলা কেন। পরে আমি বললাম কী বলে রে সাহিব ভাই, আপনি কি মাথা খারাপ হয়েছে নাকি, আমি ফারিসের সাথে রিলেশনে আছি। বলে হ্যাঁ ফারিসা তো আমারে বললো যে তোমরা দুজনে রিলেশনে আসো, তো তুমি যদি এম এর সাথে রিলেশনে থাকবেই তাহলে আমার নাম্বারটা দিয়ে ভাই মধ্যখানে কেন আমার অপমানটা করলা। আমি বলি সাহিব ভাই ও আপনাকে ঢিল মারছে, মানে আন্ধা ঢিল মারছে, বিষয়টা এরকম, ওর সাথে আমার কোনো প্রেম ভালোবাসা নাই। বলে ধুরু ভাই আর মিথ্যা বলো না তো, তুমি খাইবা কিছু খাইলে খাইয়ে যাওগা, আমার আজকে মাথা মুথা ঠিক নেই। পরে আমি খাওয়া দাওয়া করছি, খাওয়া দাওয়া করে দেখলাম যে ওনার মন খুব খারাপ, ওনার সাথে কথা বলে নেই। পরে ক্যাম্পাসে গেলাম, অ্যান্ড ক্যাম্পাসে যাওয়ার পর আমার ফারিসের সাথে দেখা। আমি বললাম এই চুন্নি, আমি আবার ওরে মানে দুষ্টমি করে চুন্নি ডাকতাম যে চুন্নি এদিকে আয়। তো আসার পরে আমি বললাম কিরে তুই সাহিব ভাইয়ের কাছে কী বলছিস। পরে বলে কিছু বলি নেই তো। আমি বলি সাহিব ভাই তোর কালকে ফোন দিছিল, বলে ক্লাস শেষে কথা বলবো, চল ক্লাসে যাই। তাই ক্লাস শেষ করলাম, শেষ হওয়ার পর আমি বললাম ফারিসা আমি কিন্তু বিষয়টাতে ক্লিয়ার হলাম না। বলে কি ক্লিয়ার হতে চাও। আমি বললাম ক্লিয়ার হতে চাই এইটা যে সাহিব ভাই আমার একটা কথা বললো। বলে কি বললো। এখন সাহিব ভাই বললো যে আমরা নাকি দুজনে রিলেশনে আছি। এখন আমরা কোন রিলেশনে আছি আমি না বুঝলাম না, সাহিব ভাই আমার এটা কেন বললো।
পরে ও আমারে বলতেছে যে সাহিব ভাই তোমার এটা কেন বলছে, তুমি একটু চিন্তা করো, তুমি যদি চিন্তা করো তাহলে তুমি নিজেই তো রেজাল্ট পেয়ে যাবা, আমাকে তো জিজ্ঞেস করতে হয় না। আমি জিজ্ঞেস করলাম মানে মানে কি বুঝবো, আমি না বুঝি না। ও আমাকে বলে এই যে তোমাকে টেক কেয়ার করা, তুমি আমাকে টেক কেয়ার করা, আমরা দুজন দুজনের মাঝে এত কেয়ারিং, তো এটাকে কি বলে? আমি বললাম বন্ধুত্ব। ও বলে না, একটা ছেলে আর একটা মেয়ের মাঝে কখনো বন্ধুত্ব হতে পারে না। আমি বললাম মানে আমি বুঝি নাই কেন বন্ধুত্ব হতে পারে না? ও বলে তোমার কাছে হয়তো এটা বন্ধুত্ব, কিন্তু আমার কাছে এই বিষয়টা না পুরো আলাদা। আলাদা মানে ও হুট করে আমাকে বলে ফেলে যে আমি তোমাকে পছন্দ করি, আমি তোমাকে ভালোবাসি। ওর মুখে এই কথাটা শোনার পরে আমি অদ্ভুতভাবে ওর মুখের দিকে তাকিয়ে আছি, কিরে এটাও আমার কি বললো, এবার সেটা তুই কী বললি আমারে, মানে এটা কী ধরনের কথা? আমাকে বলে হ্যাঁ মানে আমি তো আমার ফ্যামিলিকে বলেই রাখছি, আমার আব্বা আম্মা সবাইকে জানায় রাখছি, আমার আব্বা আম্মাও তোমাকে অনেক পছন্দ করে, তারাও চায় এরকম সৎ নিষ্ঠা ভালো মনের একটা ছেলের কাছে আমাকে বিয়ে দিবে, অ্যান্ড আমাদের গ্র্যাজুয়েশন শেষ হওয়ার পরে আমি তোমাকে বিয়ে করব। এরকম করেও আমারে বলতেছে। আমি তখন বললাম যে এইটা কোনো কথা হইল? সাহিব ভাই তো শুনলে মনে অনেক কষ্ট পাবে। আমারে বলতেছে আরে না, উনি কষ্ট পাবে কেন, উনি আমার বড় ভাইয়ের বয়সী একজন মানুষ, কষ্ট পাবে না, চলো আমরা ওনারে বুঝিয়ে বলি। এরপরে তখন আমরা দুজনে রেস্টুরেন্টে আসার পরে ও তখন করে কি মানে সাহিব ভাইয়ের কাছে যায়, সাহিব ভাইয়ের কাছে গিয়ে বলে সাহিব ভাই আপনি রাগ করেন না, আসলে বিষয়টা এরকম এরকম, ও আপনারা বলে নাই। ও একরকম দোষটা তখন আমার উপরে ছাপাই দিল। এরপরে হলো কি আর সাহিব ভাই আমার সাথে কথা বলে না, এবং কথা তো বলেই না। আমি তখন সেকেন্ড ইয়ারে ফাইনাল পরীক্ষা দিয়ে ফেলছি, থার্ড ইয়ারের কাছাকাছি আসি ওই মুহূর্তে। পরে মানে উনি আর আমার সাথে কথা বলে না, উনি খুব রাগ করছে। মানে উনি মনে করতো যে আমি একজন গ্রামের ছেলে, গ্রাম থেকে আসছি, খাওয়ার দাওয়ার পাই না, থাকতে পারি না, এরকম একটা অবস্থার মধ্যে উনি আমাকে হেল্প করে। এখন এরই মাঝে আবার আমি এরকমভাবে প্রেম করি, এটা আসলে তার দৃষ্টিতে ভালো লাগে নাই, এবং ভালো না লাগার কারণে উনি মোটামুটি আমার উপর রাগই করছে, বলা চলে রাগই আছে। আমি আর আমার সাথে আগের মতো কথা বলে না, দেখা হলে খুব প্রয়োজন ছাড়া কোনো কথা বলে না। আর আমি ফারিসাকে বারবার বলি যে এই কাজটা তুমি ঠিক করো নাই। আমি ক্যাম্পাসে আসার পরে, ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পরে সাহিব ভাই আমাকে অনেক হেল্প করেছে, এবং আমার কাছে মনে হয় যে সাহিব ভাইয়ের মতো মানুষ হয় না, তা তুমি এই মানুষটা মনে এরকম করে কষ্ট দিলা, আমার না বিষয়টা ভালো লাগে নাই। এরপরে সাহিব ভাই ওরে পাওয়ার জন্য অন্যভাবে অনেক ট্রাই করে, মানে মাঝে মাঝে রং নাম্বার থেকে ওকে ফোন দেয় বা ওরে এটা ওইটা গিফট করে বিভিন্নভাবে। সাহিব ভাই জেনে গেছে যে আমার সাথে রিলেশন আছে, এরপরেও সাহিব ওকে এইভাবে বিরক্ত করতো। ও আমাকে বলতো যে দেখো সাহিব ভাই আজকে এটা আমার পাঠাইছে, ওই মেয়েরে দিয়া ফুল পাঠাইছে, আমাকে গিফট পাঠাইছে, আমার জন্মদিনে উপহার পাঠাইছে। তো আমি বলতাম যে তুমি সাহিব ভাইয়ের বিয়ে করে ফেলো, এগুলো করে বলতাম, ও দুষ্টামি করতো। তখন কিন্তু আমরা দুজনে রিলেশনে আছি, অ্যান্ড এটা এরকম একটা রিলেশন যে আমি কোনোদিন ওর পিছনে 1 টাকা খরচ করতাম না, ওই আমার পিছনে খরচ করতো, ওই আমাকে নিয়ে ঘুরতো, ওই আমার সাথে যা করার করতো, বা আমি কোনোদিনও ওর পিছনে 2 টাকা খরচ করতাম না, আমি নিজের মতো করে চলাফেরা করতাম। অ্যান্ড এইভাবে টাইমগুলো কাটতে কাটতে একটা পর্যায়ে ও তখন করলো কি মানে আমরা তখন দুজনে অনেক গভীর হয়ে গেলাম, মানে গভীর রিলেশনে আসি, আমরা বিভিন্ন দিকে ট্যুরে যাই, এখানে সেখানে ঘুরতে যাই। তা ও আবার ওই মুহূর্তে ও নিজে টিউশনি করতো মাঝে মাঝে, আমি তো টিউশনি করতাম, পাশাপাশি ও দিয়ে একটা মানে আপনার এক্সপেন্সিভ ভালো বেতনের পাইলে ও টিউশনি করতো, এবং ওই টিউশনের টাকাটা কিন্তু আমাকে দিত, কারণ ও জানতো যে আমার ওই টাকাটার উপর আমার গোটা পরিবার ডিপেন্ড, আমার ভাই বোন এবং আমার বাবা মা সবাই ওই টাকাটার উপরে ডিপেন্ড। এরকম করতে করতে হঠাৎ করে আমাদের এলাকাতে মানে আমরা তখন দুজনেই হচ্ছে গ্র্যাজুয়েশন শেষ করে ফেলি, ইন্টারমিডিয়েট শেষ করে ফেলি, ইন্টারটা শেষ হওয়ার পরে অনার্স কমপ্লিট করে ফেলি, এবং অনার্স শেষ হওয়ার পরে তখন হঠাৎ করে হচ্ছে একটা সরকারি চাকরি একটা সার্কুলার বের হলো। অনার্স শেষ হওয়ার পরে সরকারি চাকরি একটা সার্কুলার বের হলো আমাদের ওই বিভাগেই, মানে রংপুর বিভাগেই। তো আমি তখন এই চাকরির জন্য অ্যাপ্লাই করলাম, এবং অ্যাপ্লাই করার পরে মোটামুটি অনেকগুলো টাকা তখন ওখানে ঘুষ চাইছে। ওই চাকরিটা বিষয়ে নিউজ দিয়েছে আমার মামা, মানে আমার এক দুঃসম্পর্কের মামা, উনি হচ্ছে আমার আম্মুকে বললো, এবং আম্মুর মাধ্যমে আমি জানতে পারি যে ওইরকমভাবে লোক নিচ্ছে বা এখানে নিয়োগ বিজ্ঞপ্তি আছে। পরে আমি ওখানে অ্যাপ্লাই করি, আমি জবের জন্য অ্যাপ্লাই করি, এবং করার পরে আমি ভাইভাই পরীক্ষা দিই, ভাইভাইতে আমি টিকে যাই, মানে মোটামুটি ভালোই হচ্ছে, আমি চাকরি পেয়ে যাবো ঠিক এরকম একটা পর্যায়ে। তো যে মামা আমাকে মানে চাকরির অফারটা দিল আর কি, যে মামা আমাকে নিয়ে গেল, যার মাধ্যমে আমি ইন্টারভিউ দিলাম, আমার এই মামা তখন করলো কি মানে চাকরি ইয়ের পরে মামা আমার কাছে ঘুষ চেয়ে বসছে, এবং 1 টাকা 2 টাকা না, প্রায় 8 লক্ষ টাকা। মাও বলতেছে মানে অন্য যদি কেউ হইতো বা অন্য ফ্যামিলি হতো তাহলে 15-20 লাখ টাকা নিয়ে যেতাম, এবং এই জবটার জন্য 8 লাখ টাকা খুব বড় কিছু না, এই 8 লাখ টাকা হয়তো তুমি 2-1 মাসে ইনকাম করে ফেলতে পারবা। তাই মামারে বললাম যে মামা আপনি যে 2-1 মাসে আমাকে ইনকাম করতে বলতেছেন, এই 2-1 মাসে আমি কখনোই মানে এত করবো না আপনি যেটা ভাবতেছেন। তো উনি আমাকে বলে যে দেখো ভাই না, এই টাকাটা তো আমি নেব না, এটা তো আমি নিব না, এই টাকাটা সম্পূর্ণভাবে হচ্ছে ওকে দিতে হবে, একে দিতে হবে, এবং বিভিন্ন কয়েকটা লোকের নাম বলে, এবং অনেকগুলো লোককে দিতে হবে, থানাতে পর্যন্ত দিতে হবে এই টাকাটা।
পরে বলে যে আমি এত জায়গায় টাকা দেওয়ার পরে হয়তো আমার বড় জোরে 5-10 হাজার টাকা টিকবে, তা তুমি যদি পারো আমার 5-10 হাজার টাকা কম দিও, কিন্তু যেখানে যেখানে দেওয়া লাগে তুমি নিজের হাতে নিয়ে দিও, আমার কোনো সমস্যা নেই। পরে আমি বললাম মানে এতগুলো টাকা, 8 লক্ষ টাকা তো আসলে মুখের কথা না, আমার গোটা পরিবারকে বিক্রি করে দিলেও 8 লক্ষ টাকা হবে না, মানে আমি 8 লক্ষ টাকা কিভাবে ম্যানেজ করবো, মানে তখন খুব টেনশনে পড়ে গেছি যে এতগুলো টাকা কোত্থেকে পাবো। পরে আবার এটা আমি ফারিসেরও কিছু বলি না, ও আবার খুব নীতিবান, মানে এরকম করে ঘুষ নিয়ে চাকরি নেওয়াটা ওর একেবারেই পছন্দ না, ওইগুলো একেবারেই পছন্দ করে না। ওর কথা হচ্ছে চাকরি যদি করতেই হয় তাহলে সৎভাবে দরকার হলে 2 টাকা ইনকাম করবা, কিন্তু কখনো ঘুষ দিয়ে চাকরি করবা না। মানে ও খুবই স্ট্রেট ফরওয়ার্ড একটা মেয়ে আর কি, স্ট্রেট ফরওয়ার্ড। এরকম কিছু মেয়ে থাকে না যে ওভার সৎ, এই টাইপের আর কি, ওভার সৎ একটা মেয়ে। আমি তখন ওরেও কোনো কিছু বললাম না, এবং তখন ঢাকাতেও থাকতেছি, মিন্স মাঝে মাঝে ঢাকাতেও চাকরির সুবাদে যাচ্ছি, আবার রংপুরেও থাকতেছি। তখন ঢাকাতে খুব কম থাকা হয়, ফারিসের সাথে আমার শুধু ফোনেই কথা হয়, আমরা ফোনেই কথা বলি। ও বিভিন্ন জায়গায় চাকরির জন্য ট্রাই করতেছে, ওরও ওভাবে চাকরি হচ্ছে না। আর ওর যে ফ্যামিলির মানুষগুলো ওরা তো আসলে জানেই যে মানে ফারিসের সাথে আমার একটা রিলেশন আছে, আমি ওরে বিয়ে করব, ওরাও আমার কাছে ফারিসাকে বিয়ে দেওয়ার জন্য রাজি। তো ওরাও আসলে বিষয়টা ওভাবে মানে কোনো কিছু বলে না, বা ওরাও যে ঠিক আছে সমস্যা নাই, আমি যদি একটা ভালো চাকরি পাই তাহলে আমি বিয়ে করব। আর ঘুষের বিষয়টা তো আমি ফারিসাকে জানাইলাম না। এরকম করে সময়গুলো কাটতে কাটতে আমার আম্মা তখন খুব টেনশনে পড়ে যায়। আমার যে মামা আছে না, যিনি আসলে চাকরিটা ম্যানেজ করে, তিনি আমার আম্মাকে বলে যে বোন, এরকম চাকরি তোমার ছেলে জীবনেও পাবে না, এরকম সার্কুলার মাঝে মাঝে হয়তো 5-10 বছর পরে একবার আসে, তা যেই সুযোগটা আসছে এই সুযোগে যদি ছেলের চাকরিটা পায় তাহলে তোমরা তোমাদের ওই ইউনিয়ন না, তোমাদের ওই থানার ভিতরে তোমাদের ফ্যামিলিটা 1 নম্বর ফ্যামিলি হয়ে যাবে। ছেলে গাড়ি দিয়ে বাড়িতে আসবে, গাড়ি দিয়ে যাবে। আমি আসলে চাকরির নামটা বলতে চাই না, কিন্তু অনেক হাই প্রোফাইলের একটা চাকরি, অনেক ভালো পজিশনের একটা চাকরি। পরে এভাবে যখন আমাকে বুঝাইলো বা এভাবে আমাকে বললো, আমি তখন চিন্তা করতেছি যে মানে আম্মা তখন পাগল হয়ে গেছে টাকার জন্য, এখানে ঋণ চায় ওখানে ঋণ চায়। তো আমরা হত দরিদ্র পরিবারের একজন মানুষ এবং খুবই নিম্নবিত্ত ফ্যামিলির সন্তান। আমরা যেই ঘরে থাকি দেখা যায় মাঝে মাঝে বৃষ্টি আসলে ওই ঘরে বৃষ্টির পানি পড়ে, মানে এরকম একটা ঘরে থাকি। তো সেই জায়গা থেকে 8 লাখ টাকা ম্যানেজ করে দেওয়া এটা তো আসলে মানে সহজ কোনো বিষয় না। আর ঘুষ দিয়ে চাকরি নেওয়াটা অনেকে এটার অপছন্দনীয় আর কি, অনেকে এটার পক্ষে আসতেও চায় না। পরে আম্মা এদিকে সেদিকে বিভিন্ন দিকে টাকা চাইতেছে, বাট আমার আম্মাকে কেউ ওভাবে কোনো টাকা পয়সা দেয় না। এদিকে চাকরির ইয়েও চলে আসতেছে, মানে টাইমিংও চলে যাইতেছে। মামা বারবার ফোন দিতেছে আম্মুর কাছে যে কী ব্যাপার, আপনারা তুষারের টাকাটা দিলেন না, টাকা না দিলে তো চাকরি হবে না। হঠাৎ করে একদিন সকালবেলা আমি ঘুম থেকে উঠছি, আমি ওই দিন অনেক রাত ফারিসের সাথে কথা বলছি, কথা বলে আমি ঘুমাইছি। সকালে ঘুম থেকে ওঠার পরে দেখি আমার আম্মা আমার ডাক দিছে। আম্মা তখন পিঠা বানাইতেছে সকালবেলা। আমার ছোটো বোন আছে, ছোটো বোন আম্মাকে কাজে হেল্প করতেছে, পিঠা বানাইতেছে। আম্মা দেখলাম ওই দিন একটু খুশি, মানে মনটা অনেকটা খুশি। পরে আমি বললাম যে মা কী হয়েছে, তুমি অনেক খুশি খুশি লাগতেছে। পরে আমি কাছে যাওয়ার বলে টাকার একটা বন্ধ ব্যবস্থা হয়েছে। তাই আমি ভাবছিলাম যে মা তার বাপের বাড়িতে আমার এক দুঃসম্পর্কের নানা আছে, ওনার কাছে কিছু টাকা চাইছে আর কি, মানে হাওলাত বা ধারের মতো। তো আমি ভাবছি যে ওইখান থেকে টাকা হইছে। মা বলে যে টাকা হইছে, একটা ভালো জায়গা থেকে টাকা পাইছে, তোরে বলবো আগে পিঠা খা। পরে পিঠা খাইলাম, পিঠা টিঠা খাওয়ার পরে মা আমাকে ঘরে ডেকে নিল যে ঘরে আয়। পরে ঘরের মধ্যে ঢুকলাম, ঘরে ঢুকার পরে আম্মা ঘরের দরজাটা লাগাই দিল। আমি বললাম কী ব্যাপার, ঘরের দরজা লাগাইতেছো কেন? মা বলো গোপন কথা সবার সামনে তো বলা যাবে না, এই জন্য গোপনে গোপনে বলতে হবে। আমি বললাম ঠিক আছে বলো, গোপনে গোপনে কী কথা বলবো? আম্মা তখন বলে এক জায়গা থেকে টাকার ব্যবস্থা পাইছি, কিন্তু এটা একটু অন্যভাবে নিতে হবে, এভাবে দিবে না। তাই আমি বললাম যে কীভাবে নিতে হবে বলো, 8 লাখ টাকা তো আর মুখের কথা না, কীভাবে দিবে? বলে তো নানু বাড়িতে একটা মেয়ে আছে স্বপ্না, তুই চিনোস কিনা? তাই আমি বলি যে স্বপ্নের তো আমি চিনি, আমার মানে মামাতো বোন হয়, দূর সম্পর্কের আর কি, মানে অন্য ঘরের আম্মার কেমন চাস্তো ভাই এরকম একটা এর ভিতরে মামাতো বোন হয় স্বপ্না। তাই আমি বলি হ্যাঁ চিনবো না কেন, চিনি তো। বলে স্বপ্নার বাবা স্বপ্না লাগিয়ে একটা জায়গা রাখছে, মানে স্বপ্ন একটু প্রতিবন্ধী টাইপের। প্রতিবন্ধীটা কীরকম, মানে ও একটু টেরা, মানে চোখ টেরা এবং খাটো আর কালো, মানে কিছু মেয়ে আছে না যে এরকম টাইপের, মানে এক কথায় বলতে গেলে একজন প্রতিবন্ধী। তা প্রতিবন্ধী হওয়ার কারণে ওর বাবার মানে অনেক সয় সম্পত্তি আছে, তারারও ভাই বোন আছে। তাই স্বপ্নের জন্য স্পেশালি উনি অনেকটা জায়গা রাখছে যে স্বপ্নাকে যে বিয়ে করবে তাকে উনি এই জায়গাটা দিবে। তো এখন আমার আম্মা বলতেছে আমি স্বপ্নার বাবার সাথে কথা বলছি, স্বপ্নার বাবা আরে আমি জানাইছি তোর মামারে বলার পরে তোর মামা তখন স্বপ্নার বাবার মাধ্যমে জানছে যে স্বপ্নার বাবা বলতেছে যে জায়গাটা স্বপ্নার জন্য রাখছে, ওই জায়গাটা বিক্রি করলে 7-8 লাখ টাকার মতো হবে, 8 লাখ টাকা হবে। তো যাই হোক উনি 8 লাখ টাকা যেভাবেই পারে জায়গা বিক্রি করে পারুক বা যেভাবেই পারুক, তুই যদি স্বপ্নারে বিয়ে করস তাহলে 8 লাখ টাকা দিবে। তো ভাই স্বপ্নের বিষয়ে আমি তো আপনাদেরকে বলেছি, আমি কাউকে ছোট করে দেখি না, বা আল্লাহ সৃষ্টি প্রত্যেকটা মানুষই সুন্দর, কিন্তু স্বপ্নে একটু ওই রকম ছিল আর কি। তো আমি তখন মায়েরা বললাম যে মা এই যে কথা তুমি বলছো এটার মুখের বাইরে দ্বিতীয়বার কইরো না, এবং এই মুখের কথাটা দ্বিতীয়বার বললো না, আমার দ্বারা এটা কখনোই সম্ভব না।
আমি মা এটা কখনোই করতে পারবো না। আমার আম্মা বলে, এটা তুই কী বললি, করতে পারবি না মানে, এটা কোনো কথা হইলো? আমি বললাম, না আমি করবো না। আমি করবো না বলে বাড়ি থেকে বেরিয়ে গেছি। তো সবার সাথে একটু ঘোরাফেরা করে বাড়িতে আসি দুপুরবেলা খাওয়ার জন্য। মা দেখি একদিকে তাকায় তাকায় কাঁদতেছে, বোনের একদিকে তাকায় তাকায় কাঁদতেছে, বাবা কাঁদতেছে, মানে কেউ খাইতে আসে না। আমি সবাইকে ডাকলাম যে কী ব্যাপার, তোমরা খাবার খেতে আসো, এক একজন এক একদিকে ফিরে মুখ লুকিয়ে কান্না করতেছো, এনে কান্না করার কী আছে, কান্না করো না, সবাই খেতে আসো। আমি সবাইকে ডাকতেছি, কেউ আসে না, আমার বোনও আসে না, বাবাও আসে না, মাও আসে না। অনেকক্ষণ ধরে তারা কান্নাকাটি করে। পরে গিয়ে মায়ের ধরলাম যে মা কী হয়েছে, তোমরা খাবা না? মা বলতেছে, একটা আবার কি তুই ভাবছিস যে তোর ছোটো দুইটা বোন আছে, তোর ছোটো দুইটা বোনের বিয়ের বয়স শেষ হয়ে গেছে, তোর ভাইটা এখন একরকম ভিক্ষা করে, মানে আমার ছোটো ভাই স্বাস্থ্য অনেক বেড়ে গেছে, আগে যেরকম এক হাতে কাজ করতে পারতো ওরকম কাজও করতে পারে না, এই জন্য বেশিরভাগই হচ্ছে বাসে ট্রাকে মধ্যে ভিক্ষা করে। আমারে বলে, তোর ভাইটা এরকম বিভিন্ন জায়গায় ভিক্ষা করে, তোর বাবার বয়স হয়েছে, একটা ওষুধ খাওয়ানোর মতো সামর্থ্য আমাদের নাই, তোর দুইটা বোন আছে, দুইটা বোনেরও বিয়ে দিতে পারতেছি না, বোনগুলো বড় হয়ে গেছে, বাবারে এরকম একটা সুযোগ পাইলি, তুই সুযোগটা কাজে যদি না লাগাস তাহলে আমার কাছে মনে হয় যে তোর মতো সন্তান পেটে ধরাই আমার জন্য অনেক বড় পাপ, আমি অনেক বড় পাপ করছি। এরকম একটা সুযোগ তো সবসময় আসে না। খালি নিজের কথাই চিন্তা করলি, মেয়েটা ভালো না, মেয়েটা দেখতে এরকম চেহারা, এই জন্য এই মেয়ের সাথে তুই সংসার করতে পারবি না, খালি এটাই চিন্তা করলি না তোর হতদরিদ্র বাবার কথা, যে বাবা মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে তোকে টাকা দিয়ে ক্লাস 5 পর্যন্ত পড়াইছে, এরপরেও সারাদিন নিজের কাজ করতো, রাতের বেলায় তোর টাকা ম্যানেজ করার জন্য কাজ করতো। তোর দুইটা বোনের আর 2-1 বছর পরে এদেরকে আর বিয়ে দেওয়া যাবে না, এবং এরকম এখনও ভাঙা ঘরে থাকি, বৃষ্টি আসলে ঘরের মধ্যে বসে আল্লাহকে ডাকতে থাকি, ও আল্লাহ মাথার উপরের ঠাঁইটুকুন কেড়ে নিও না। এইরকম একটা পরিবারে জন্ম হওয়ার পরে আল্লাহ এমন একটা সুযোগ দিছে, তুই স্বপ্নারে বিয়ে করার পরে টাকাটা পাবি, এবং টাকাটা পেয়ে যদি তুই টাকাটা ওখানে দেস, তুই এত বড় একটা সরকারি চাকরি পাবি। আমি বললাম, মা এটা কি ঠিক হবে? আমি স্বপ্না কালো ওইটা ভাবলাম না, স্বপ্না দেখতে সুন্দর না ওইটাও ভাবলাম না, সমস্যাটা আমি বিয়ে করলাম, কিন্তু এটা কি বহির্ভুক্ত যে আমি আল্লাহর কাছে কি জবাব দিব? আমার মা আমারে বলে, তোর যদি চাকরি হয়, তবে তোর যদি মনে হয় যে তুই এটা অপরাধ করতেছিস, অন্যায় করতেছিস, তাহলে টাকা ম্যানেজ করে আস্তে আস্তে স্বপ্নার বাবারে টাকা ফিরিয়ে দিবি, তাহলেই তো হয়ে গেল। 8 লাখ টাকা নিবি, 8 লাখ টাকা দিয়ে দিবি পরে, এবং তাহলেই তো আল্লাহ মাফ করে দিবে, মানে আর হাওলাত বাবদ ঋণ বাবদ তুই নে। আমার আম্মা এটা বলতেছে। আমি তখনও আমাকে বলতে পারতেছি না যে আম্মা আমি তো ফারিসাকে ভালোবাসি, এবং এই মেয়ে এবং তার গোটা পরিবার অপেক্ষা করতেছে আমার একটা ভালো চাকরি হবে, এবং আমার একটা ভালো চাকরি হলে পরে আমার কাছে ফারিসাকে বিয়ে দেবে। আমি এটা মাকে কি করে বলবো? চোখের পানিগুলো তখন টলমল করতেছিল। মায়ের মুখের দিকে তাকে আমি আর সহ্য করতে পারতেছিলাম না। কেউ খাবার খাইলো না, আমিও একরকম খাবার না খেয়ে ঘর থেকে বেরিয়ে গেলাম। আমার পরিবারটা পুরো ভেঙে গেল। আমি পারিসাকে ফোন দিয়ে কান্নাকাটি করি যে চাকরির জন্য ঘুষের টাকা লাগতেছে, এখন কি করব? আমাকে বলো ঘুষ দিয়ে চাকরি করার দরকার নাই, প্রয়োজনে চাকরি করবা না। আমি বুঝাইতে পারতেছি না যে আমি চাকরিটা না নিলে আমার গোটা পরিবারটা রাস্তায় বসে যাবে, আমার পরিবারটা সম্পূর্ণ রাস্তায় বসে যাবে। আমি যদি ফারিসাকে বলি যে ফারিসা আমি গ্রামের কোনো একটা মেয়েকে বিয়ে করব, ও আত্মহত্যা করে মরে যাবে, হয় ও আত্মহত্যা করবে, তা না হলে ও জান দিয়ে আমার রংপুরে চলে আসবে আমার কাছে। আর ফারিসা বাবা তো কখনো আমাকে 1 লাখ টাকাও দিবে না, মানে উনি তো দিবেই না, ওনার এরকম সুন্দর একটা মেয়ে, ফারিসা অনেক সুন্দর ছিল, যে এরকম সুন্দর একটা মেয়েকে তো উনি কখনোই বিয়ে দিবে না এরকমভাবে। মানে আমি জানি। পরে মানে আমি জানি না আমি কি করব। আমি হুটহাট করে আমার এই পরিবারের অবস্থা দেখে, আমার মায়ের কান্নাকাটি দেখে, বাবার কান্নাকাটি দেখে, বোনদের কান্নাকাটি, এবং নিজের চোখের সামনে নিজের ভাইটা সারাদিন বাসে ট্রাকে ভিক্ষা করে রাতের বেলায় বাড়ি আসে, এবং বাড়ি এসে এক মুঠ ভাত খায়, ওর ওই ভিক্ষার টাকায় আমার গোটা ফ্যামিলিটা চলে। মানে ওর ওই ভিক্ষার টাকায় আমার মা খায়, আমার বাবা খায়, আমার বোনেরা খায়। আমি গ্র্যাজুয়েশন শেষ করে একটা শিক্ষিত ছেলে হওয়ার পরেও আমার ওই হাত নাই ছোটো ভাইয়ের ভিক্ষার টাকা আমাকে ভাত খেতে হচ্ছে। এর চেয়েও কষ্ট এই জাতির জন্য আর কি হতে পারে? এর চেয়েও কষ্ট এই সমাজের জন্য কি হতে পারে? যে দেশ নিয়ে আমরা গর্ব করি, অথচ সেই দেশে একটা পিয়নে চাকরি করতে হলেও 8-10 লাখ টাকা ঘুষ লাগে। আমি তখন পড়াশোনা করলাম, মনে মনে ভাবতেছি পড়াশোনা না করে যদি একটা বাসের হেল্পার হতাম, একটা বাসের ড্রাইভার হতাম, অথবা একটা মেকানিক্যাল হতাম, একটা গাড়ির মেকার হতাম, এরকম যদি কিছু করতাম, অথবা মাঠে ঘাটে পরিশ্রম করে যদি নিজের শরীরটাকে ফিট বানাইতাম, তাহলে তো হয়তো আজকে আমি অন্তত মাঠে ঘাটে কাজ করে হলেও পরিবার চালাতে পারতাম। আমাকে কোনো চাকরির ঘুষের টাকার জন্য কোনো মেয়ের বাবার কাছ থেকে যৌতুক নিতে হতো না। একবার সব কিছু ভুলে চোখটা বন্ধ করে মাকে আমি হাঁ বলে দিলাম। আর মাকে হাঁ বলে দেওয়ার সাথে সাথে মা তখন ফারিসাকে আপনার স্বপ্নকে বিয়ে করানোর জন্য সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে নিল।
আমি কি বলবো ভাই, আমার দুঃখের কথাগুলো মনে হলে আমি যেই মানে লিখতেছি, আমার চোখের পানিগুলো মোবাইলের ডিসপ্লেতে পড়তেছে। আমার এত কষ্ট হইতেছে এই কথাগুলো বলতে। একটা পর্যায়ে আম্মা এই আপনার স্বপ্নার আব্বুর সাথে কথা বলল, এবং কথাবার্তা বলার পরে স্বপ্নার আব্বু একটা দিন তারিখ ঠিক করে দিল আমার মাকে, যে অমুক দিনে তাহলে বিয়ে হবে। বিয়ের দিন তারিখ ঠিক হলো, এবং বিয়ের দিন তারিখ ঠিক হওয়ার পরে ভাই আমি অঝরে কান্না করি। আমি যখনই ফারিসের সাথে কথা বলি আমি খুব কান্না করি। ও আমাকে বলে, তুমি এতদিন রংপুরে আছো, ঢাকায় আসো না, আমরা একটু দেখা করি, আসো না কেন? আমার জন্য তোমার কষ্ট হইতেছে, তুমি এই জন্য কান্না করতেছো? আমি ওরে বুঝাইতে পারতেছি না যে আমি তোমার জন্য কান্না করতেছি না, আমার ঘরে তোমার জায়গায় অন্য কেউ ঢুকে যাচ্ছে। আমার এক একবার ইচ্ছে করে আমি তার কাছে বলি, ফারিসা আমি এরকম পরিস্থিতির শিকার। আবার ভাবি যে ও তো আমার প্রতি অনেক ইমোশন, মানে এত ইমোশনাল যে আমি যদি ওকে সাপ গলায় দিয়া বুঝে যতভাবেই বলি, ও কোনোদিন আমার বুঝটা শুনবে না। হয় ও রংপুরে চলে আসবে, না হয় ও নিজের বাসায় আত্মহত্যা করবে। একদিকে ফারিসা, অন্যদিকে বাবা মা ছোট বোন ভাই, এদের কথা নিয়ে আমি পাগল হয়ে যাচ্ছিলাম। একসময় আমার গায়ে হলুদের অনুষ্ঠান হলো। গায়ে হলুদের অনুষ্ঠান হলো এবং এরপর আমার বিয়ে। আমি ওকে বিয়ে করে বাড়িতে আনবো। যেদিন আমার বাসরঘর ভাই, আমি জানি রাতের বেলায় আমাকে মানে ফারিসা ফোন দেবে, আমি প্রতি রাতে ওর সাথে কথা বলি। এখন আমি ওকে কীভাবে ম্যানেজ করব যে আজকে রাতে তো আমি আর ওর সাথে কথা বলতে পারবো না, আজকে তো ওই স্বপ্নের সাথে আমার বাসর রাত। আমি না কান্না করি, মানে পরে আমি বলি যে দেখো আজকে আমার প্রচণ্ড মাথা ব্যথা করতেছে, আমি চোখ খুলতে পারতেছি না, তুমি প্লিজ আমাকে ফোন দিও না, আমি একটু ঘুমাবো। এই কথা বলে আমি তখন মোবাইলটা বন্ধ করে আমি বাসর ঘরে ঢুকি। আমার যে বাসর ঘরে বসে থাকার কথা ছিল, ফারিসার মতো গ্র্যাজুয়েশন কমপ্লিট করা শিক্ষিত শহরের সুন্দরী একটা মেয়ে, সে জায়গায় বসে আছে আমার বাসর ঘরে সপ্তাহের মতো কালো কুচ্চির চেহারার একটা মেয়ে। তো আমি এটা মানতে পারতেছি না, শুধু চিন্তা করি যে আল্লাহ গরিবের ঘরে কেন জন্ম দিলা। চোখ বন্ধ করে তখন আমি স্বপ্নকে নিয়ে শুয়ে গেলাম, এবং স্বামী স্ত্রীর মাঝে কতটুকু মিল মহাব্বত কী আছে জানি না, বাট ওর সাথে আমার বাসরটা কাটলো। বাসর কাটার পরে ওরা আব্বা তখন পরের দিনে হচ্ছে জমি, মানে বিয়ে ঠিক করার সাথে সাথে জমি বিক্রি করে ফেলছে। পরের দিনে জমি বিক্রির টাকা নিল, এবং এরপরে সেই টাকা আমি জমা দিলাম। জমা দেওয়ার পরে মোটামুটি আমার যে চাকরি হয়ে যাবে ওরকম কথাবার্তা চলতেছে। এইভাবে কথাবার্তা চলতে চলতে চাকরি প্রায় ফাইনালের পথে। আর এই চাকরির বিষয়ে আমি তখন ফারিসাকে জানাই, যেভাবে হোক টাকা ম্যানেজ হয়েছে, মানে আমার স্বপ্ন হচ্ছে আমি পরে ফারিসাকে সব কিছু বলে দিব যে টাকা ম্যানেজ হয়েছে, আমি চাকরিটা পাইছি, তুমি চিন্তা করো না, এটা ওরা আমি বলে দিব। তো এই নিয়ে আমি তখন টাকাটা জমা দিই, চাকরিটা মোটামুটি ইয়ের পথে। এইরকমভাবে দিন আর রাতগুলো কাটতে কাটতে, তো যেদিন চাকরির মানে জয়নিং লেটার আসার কথা, জয়নিং লেটারটা আসতেছে না। তো জয়নিং লেটার আসতেছে না, এরকম করে করে ঘুরতেছি কয়েকদিন ধরে। টাকাটা তো আমি দিয়ে দিছি সব জায়গায়, এবং এইরকম করে কয়েকদিন ঘুরতে ঘুরতে ভাই হঠাৎ আমি খবর পাইলাম যে আমার চাকরিটা হবে না। চাকরিটা হবে না, তার বড় কারণ হচ্ছে আমি যে টাকা দিয়েছিলাম এবং আমার থেকেও বেশি টাকা দিয়ে এর আগে আরেকজনের চাকরিটা নিয়ে নিছে। এরপরও যেই অসৎ কর্মকর্তারা ছিল ওরা আমার কাছ থেকেও টাকা নিছে। আমার চাকরিটা আদৌ হয় নাই এবং চাকরিটা হবে না। আমার জয়নিং লেটার আসে নাই। আমার আগে যে ছেলে টাকা জমা দিয়েছে ওর চাকরি হয়ে গেছে। মানে আমার সব ডকুমেন্ট ঠিক আছে, সব পেপার ঠিক আছে, আমি ইন্টারভিউ দিয়েছি, ভাইভাই দিয়েছি, সব রিটার্ন দিয়েছি, সব কিছুতে পাস করছি, কিন্তু চাকরি আমার হলো না। যে মামার কাছে তখন যে মামার মাধ্যমে টাকাটা জমা দিয়েছি, মামা আমাকে বলে, উনি কিন্তু নিজের হাতে দেয় নাই, উনি আমাকে বলে অমুক অফিসারকে গিয়ে দিয়ে আসো, তমুক অফিসারকে গিয়ে দিয়ে আসো, অমুক অফিসারের বাড়িতে দাও, অমুক অফিসারের দারোয়ানের কাছে দাও, অমুক অফিসারের ড্রাইভারের কাছে দাও। এইভাবে প্রায় 8-10 জায়গায় আমি টাকাটা দিয়েছি। এবং উনি আমাকে বলে যে দেখো টাকাটা তো তুমি আর আমার কাছে দাও নাই, বা আমি ঠিক আছে তোমাকে দিতে বলছি তুমি দিছো, তো টাকাটা তো বিভিন্ন হাত হয়ে গেছে, এখন তো আসলে চাইলেই টাকাটা এইভাবে মানে অল্প সময়ের ভিতরে পুরো টাকাটা ম্যানেজ করা যাবে না, এটার একটা সময় লাগবে, তোমাকে একটু সময় দিতে হবে। তো এই মাঝে ধরেন আমি আর মানে নিজের কষ্ট আর নিতে পারতেছি না। একই তো স্বপ্না ঘরে আছে, ও আমার বউ, স্বপ্নার তো কোনো দোষ নাই, ও আমাকে টাকা দিয়েছে। একইভাবে স্বপ্নার কাছ থেকে টাকা নিয়ে আমি চাকরির জন্য জমাও দিয়েছি, চাকরি হয় নাই, এটা তো আমার দুর্ভাগ্য, কিন্তু স্বপ্নার তো কোনো দোষ নাই। এখন আমার চাকরি হয় নাই, আমার পরিবার চলে না, স্বপ্না আমার পরিবারে আছে। আমার ভাই বলতে কত কষ্ট হয় আমি জানি না আপনি বিশ্বাস করবেন কি না। আমার এই বোনগুলো মানে একটা সুস্থ সবল পুরুষ মানুষ যেভাবে মাঠে কাজ করে, আমার এই 2টা বোন একইভাবে মাঠে কাজ করে। আমার এই 2টা বোন মাঠে কাজ করে টাকা পয়সা আনে, এবং আমার ভাই রাস্তাঘাটে ভিক্ষা করে টাকা আনে, আর আমার বাবা সেই বয়সে পর্যন্ত কাশতে কাশতে আমার বোনের সাথে কাজে যায়। আমার চাকরিটা হলো না, এই দরিদ্র পরিবারের একটা সন্তান হওয়ার পরেও আমার চাকরিটা হলো না। আমার কাকে বলবো। আর এদিক দিয়ে বারবার ফারিসা ফোন করে ঢাকায় আসো ঢাকায় আসো।
একদিন দুদিন কাটতেছে, পরে ওই মামার সাথে একদিন আমার ঝামেলা হয়ে গেল বলতে কি মানে এই টাকা নিয়েই আর কি, যে আপনি আমার টাকা দিবেন না কেন। আমার পরিবারে তখন খুব ঝামেলা চলতেছে, মানে ঢাকাতে খুব ঝামেলা চলতেছে, রংপুরে খুব ঝামেলা চলতেছে আমার ওয়াইফের সাথে আমার আম্মার। মানে স্বপ্না ঠিকমতো খাবার পায় না, স্বপ্না ও বলে যে ওর বাবা 8 লাখ টাকা দিছে, ওই টাকা আমরা কি করছি। আমার মা বলতেছে চাকরি হয় নাই। এখন স্বপ্না কিন্তু গ্রামে থাকে না, গ্রামের অনেক খারাপ মহিলারা আছে না, ওরা বুঝায় যে আসলে মূলত তোরা রাখতে চায় না, তোর এই পরিবারে রাখবে না, তোর বাবার কাছ থেকে টাকা পয়সা নিচ্ছে, তোকে ছেড়ে দিবে। এখন মা ছেলে মিলে তারা পরিবারের মানুষটা মিলে কাহিনী করতেছে, তাদের টাকা আছে, তাদের টাকা আসলে মাইর খায় নাই। মানে আমি যে এতগুলো টাকা মাইর খেয়েছি এটা স্বপ্ন বিশ্বাস করে না, এবং ওই টাকার হিসাব নেওয়ার জন্য আম্মার সাথে প্রতিনিয়তই ঝগড়া করে। এই ঝগড়াঝাটিগুলো নিতে না পেরে একদিন আমি ওই মামা আমাকে চাকরির প্রলোভন দেখে আমার কাছ থেকে টাকা নিছে, একদিন আমি ওই মামাকে গিয়ে মামার অফিসে ধরি, এবং রাগ কন্ট্রোল করতে না পেরে আমি কয়েকটা ঘুষি মেরে বসি মামাকে কয়েকটা ঘুষি মেরে বসি। এবং এই ঘটনার পরেই আমি বাজারে চলে আসি, আমি লোকজন রেডি করি যে ওনারা আমি অফিস থেকে ধরে এনে প্রয়োজনে মেরে ফেলবো। এরকম একটা পরিকল্পনার ভিতরে হঠাৎ করে আমার মা আমারে ফোন দেয়। আমার ওই মামা নাকি রক্তাক্ত শরীর নিয়ে উনি গিয়া থানায় মামলা করছে, উনিও সরকারি চাকরি করতো, তো যে কোনোভাবে উনি গিয়া মামলা করছে, এবং মামলা খুব কঠিনভাবে মামলা দাঁড়াই গেছে। আমার আম্মা বলতেছে যেখানে আসোস ওইখান থেকে পালা, বাড়িতে আসিস না, তোর বাড়িতে পুলিশ আসতেছে। আমি তখন দিশকুল না পাইয়া ওই আমাদের বাজার থেকেই ওই ড্রেস পরা অবস্থায় আমি তখন ঢাকায় চলে যাই। ওই সময় কিন্তু ফারিসার সাথেও আমার ফোনেই কথা হতো। ঢাকায় যাওয়ার পরে আমি ডিরেক্টলি ফারিসাদের বাসায় গিয়ে উঠি, এবং বাসায় ওঠার পরে ফারিসার আব্বু বলতেছে যে চাকরি হয় নাই, আর ওরও তো বয়স হয়ে যাইতেছে, সমস্যা নাই, চাকরি তো একদিন হবেই, তোমরা বিয়ে করে ফেলো, বিয়ে করে তুমি প্রয়োজনে আমার বাসায় থাকো, আমার বাসায় তুমি থাকবা, সমস্যা নেই, আমি তোমার আব্বা আমার সাথে কথা বলবো, এইভাবে চাকরির জন্য অ্যাপ্লাই করতে থাকো, চাকরি একদিন না একদিন হবে। মানে আমি যে কোন টেনশন নিয়ে ওদের বাসায় আসছি, কী পরিমাণের চিন্তা নিয়ে ওদের বাসায় আসছি, আমি না ওদেরকে বুঝাইতে পারবো না ভাই। আমি প্রতিটা রাতে ফারিসা বলে কী হয়েছে, ফারিসাকে যদি আমি বিয়ে করি নাই, বাট আমাদের সম্পর্কটা স্বামী স্ত্রীর মতোই ছিল। ওর পরিবার জানতো যে আমাকে বিয়ে করবো, এই জন্য ওর পরিবার ওর সাথে আমার ক্লোজিংটা দেখেও না, ওরা কোনো কিছু মাইন্ড করতো না। আমি ওর রুমে যাইতাম, ওর সাথে থাকতাম, অনেক কিছুই করতাম। এরকম করতে করতে এই ঘটনাটার কয়েকদিন পরেই এই যে ধরনের এই সমস্যাগুলো হইতেছে, এই সমস্যাগুলোর মাঝে আমি এরই মাঝে আমি ঢাকায় যাওয়ার পরে যাইতে পারি যে মানে সাইব ভাই ওরে খুব বিরক্ত করতেছে, মানে এত বিরক্ত করে যে বলার মতো না। সাইব ভাই জানে, সব কিছু জানার পরে সাইব ভাই ওদের বাসার সামনে এসে দাঁড়ায় থাকে, এবং ওরে যেখানে দেখে সেখানে ওর সাথে কথা বলার জন্য চেষ্টা করে। মানে ওকে খুব বিরক্ত, এখন স্টিল নাও সাইব ভাই ওকে বিরক্ত করে যাচ্ছে। তো ওই সময়টাতে সময়গুলো কাটতে কাটতে হঠাৎ করে এই যে মামলা মোকদ্দমা টেনশন, আমার ওয়াইফের সাথে আমার মায়ের ঝামেলা, আমার 2টা বোনের বিয়ে হয় না, ছোটো ভাইটা ভিক্ষা করে রাস্তাঘাটে, এই জিনিসগুলো নিতে নিতে হঠাৎ করে আমার আব্বা হার্ট অ্যাটাক করার মতো অবস্থা হয়ে যায়। আমার আব্বার হাড়ের সমস্যা দেখা দেয়, এবং হাড়ের সমস্যা দেখার পর আমার আব্বাকে ওই মামলাধীন অবস্থায় আমার আব্বাকে তখন আমরা রংপুর মেডিকেলে ভর্তি করাই। মানে আমার বোনের, আমার ভাই, আমার মায়ের রংপুর মেডিকেলে ভর্তি করায়, এবং রংপুর মেডিকেলে ভর্তি হওয়ার পরেই ওইখানে আমি ডাক্তারের মাধ্যমে জানতে পারি যে আমার আব্বুর হাড়ের সমস্যা, আমার আব্বুর হাড় অপারেশন করতে হবে। তো এখন হাড় অপারেশন করা তো আসলে নর্মাল কোনো বিষয় না, মানে অনেক টাকার দরকার। এখন মানে মরার উপরে খারাপ বলতে একটা কথা আছে না, বিষয়টা হয়ে গেছে ঠিক এরকম। এখন আমি কি করব, মানে কারে কি বলবো? ডাক্তারের সাথে কথা বলছে, ডাক্তার বলছে আপাতত 6 লাখ টাকার মাধ্যমে উনি অপারেশনের ব্যবস্থা করবে, 6 লাখ টাকার মতো লাগবে। মানে যেদিকে তাকাই সেদিকেই শুধু অন্ধকার, আমি কোনো আলোর স্পর্শ দেখতে পাচ্ছি না, এবং বারবার বলি যে আল্লাহ এইটা কেমন জীবন হলো, এই জীবন নিয়ে কেন পৃথিবীতে আল্লাহ তুমি পাঠাইলা, এই জীবন নিয়ে আল্লাহ তুমি কেন পাঠাইলা। আমি রাস্তাঘাটে যেয়ে কান্নাকাটি করতাম, আমি ফারিসের সামনে কাঁদতে পারতাম না, কাঁদলেও বলতো যে কান্না করো কেন, কী কারণে কান্না করো আমারে বলো। আমি তোর কাছে বলতে পারতেছি না যে আমি কেন কান্না করব বা কী কারণে আমি কান্না করতেছি, ওটা বলতে পারতেছি না, বাট আমি কান্না করি এভাবে ধারে গিয়ে কান্না করি, আর ভাবি যে কী করা যায়, আমি কোত্থেকে টাকা পাবো। মানে টাকার জন্য ভাই, আপনি জানি না আপনি বিশ্বাস করবেন কিনা, আমি মানে এমন কোনো কাজ নাই আমি করি নাই, আমি আমার কিডনি পর্যন্ত বিক্রি করতে গেছিলাম, যে কিডনি বিক্রি করব, এবং কিডনি বিক্রি করার যে দাম ওরা বলে, মানে একটা কিডনি তখনই অনেক বেশি এক্সপেন্সিভ হয়। মানে কিডনি বিক্রি করতে যে আমি গিয়েছিলাম হসপিটালে, এটাও না আমার বউ ফারিসা, মানে আমার প্রেমিকা ফারিসা জেনে যায়। তো ও মানে খুব রাগারাগি করো, আমাকে খুব কেয়ারফুলি, মানে আমি কোথাও গেলে আমার সাথে সাথে যায়, আমি স্বপ্নের সাথেও কথা বলতে পারি না। এবং এরই মাঝে একদিন হঠাৎ করে দেখলাম যে ওদের বাসার সামনে সাহিব ভাই দাঁড়ায় আছে। পরে সাহিব ভাই আমার দেখা বলতেছে, মানে কথা বলে না। পরে আমি ওনার কাছে গেলাম, যে বললাম ভাই আপনি আমার সাথে কথা বলেন না কেন, আপনি আমার উপর এরকম রাগ করে আছেন কেন? উনি আমার বলে না রাগ করি নাই, কথা বলি নাই। মানে
উনি আমার কাছে মানে কেমন যেন একটু কান্না করে দিল আর কি, একটু কান্না কান্না ভাব। পরে আমি ওনার পাশে নিয়ে বসে বললাম, সাইব ভাই আপনার সাথে তো ফারিসের কোনো প্রেমের সম্পর্ক ছিল না, ফারিসা কি আপনাকে কখনো ভালোবাসি বলছে? বলেন না। ফারিসের সাথে আপনার কোনো রিলেশন ছিল? বলেন না। তো ভালোবাসাও ছিল না, রিলেশনও ছিল না, মানে কোনো কিছুই না, এরপরেও কেন আপনি ফারিসের জন্য এতটা ইমোশনাল? উনি বলে, ভাই আমি জানি না, এই মেয়েটাকে আমার ভাল লাগে। তুমি এই ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পর থেকে আমার এই মেয়েটাকে ভাল লাগে। আজকে এতগুলো বছর আমি ওর জন্য বিয়েও করি নাই, আমি ওর এতটাই পছন্দ করি। ওনার মুখের দিকে তাকে আমার কাছে মনে হলো যে ফারিসাকে আমার থেকেও সবচেয়ে বেশি ভালো সাহিব ভাই বাসে। মানে আমার কাছে মনে হচ্ছে সাহিব ভাইয়ের মতো করে না ফারিসাকে কেউ ভালোবাসতে পারবে না। আজকে প্রায় 7টা বছর কেটে গেছে, এই বান্দাটা বিয়ে করে নাই, এবং এই একটা মেয়ের জন্য ওনার কিন্তু অনেক ভালো ভালো প্রপোজাল আছে রিলেশন করার মতো। আর উনি অনেক বিত্তশালী পরিবারের সন্তান, অনেকে ওনার সাথে প্রেম করতে চায়। তো এখন উনি কারোর সাথে রিলেশন না করে এই ফারিসার জন্য অপেক্ষা করতেছে। আর আমি ফারিসার লাইফে থাকার কারণেই, মূলত ফারিসার লাইফে আমি থাকার কারণেই মানে ফারিসার সাথে ওনার সম্পর্কটা হচ্ছে না, মানে ফারিসার লাইফে থাকার কারণে। আমি যদি ফারিসার লাইফ থেকে সরে যাই তাহলেই হয়তো উনি ফারিসাকে পেয়ে যাবে, কিন্তু সরবো কীভাবে? সরার তো কোনো সুযোগ নাই। পরে আমি বলি, সাইব ভাই মানে ফারিসাকে তো আমি এখনও বিয়ে করিনি, ওর সাথে জাস্ট আমার রিলেশন চলতেছে, তো আমার না কিছু টাকা লাগবে, আমার বাবার এই অবস্থা, মানে ডিরেক্টলি বলি, এটা বলে কান্না করে দিছি। তারপরে উনি আমার কান্না দেখে বলতেছে, ভাইরে দেখেন আল্লাহর কি নীলা খেলা, আপনি কান্না করতেছেন আপনার বাবার জন্য, আর আমি কান্না করতেছি আমার ভালোবাসার মানুষকে পাওয়ার জন্য। আমি আপনাকে টাকাটা ম্যানেজ করে দিব, তবে আমার একটা শর্ত আছে। এমনিই বলতেছে, মানে এই কথা হঠাৎ করে এটা বলা মাত্র আমি তখন মানে লাভ দিয়ে বলে, ভাই আপনি টাকা ম্যানেজ করে দিবেন? তা আপনি যদি টাকা ম্যানেজ করে দেন তাই সমস্যা নাই, আমি তো আপনার সব কথাই শুনবো। পরে বলে, আমি ফারিসারে চাই, তুমি যেমনি পারো আমারে ফারিসারে দিবা, আমি তোমার এই 6 লাখ টাকা ম্যানেজ করাই দিব। আমি তখন বললাম যে আমি কিভাবে ওরে আপনার করে দেবো, একটা মানুষের মনের উপর তো জোর খাটে না, আমি তো জোর করতে পারবো না। ও যদি আপনাকে ভালো না বাসে, আপনার কাছে না যায়, আমি একটা কাজ করতে পারি, আমি ওর জীবন থেকে সরে যেতে পারি। এখন আমি যদি ওর জীবন থেকে সরে যাই তাহলে কেউ আপনাকে মেনে নিবে? বলে না, এভাবেও আমাকে মানবে না। তুমি একটা কাজ করো, তুমি যেভাবেই পারো ফারিসাকে আমার বাসায় আনার ব্যবস্থা করো। আমি বললাম, ভাই ফারিসাকে আমি আপনার বাসায় কীভাবে নিয়ে যাব? ও বলে, নাইলে তুমি একটা ফারিসাকে বিপদে ফেলে তুমি ফারিসাকে চলে যাও, এবং যেখানে ফারিসার ওই সময় আমি ছাড়া ওর আর কোনো ঠাঁই থাকবে না। আমি বলি, ভাই আমি না আপনার কথা বুঝি না, ওরে কীভাবে আমি বিপদে? বলো ঢাকা শহরে একটা মেয়ে, ঢাকা শহরে বড় হয়েছে, ঢাকা শহরে থাকে, ঢাকা শহরে সব কিছু। হঠাৎ করে উনি আমাকে বলে যে তুমি তারে নিয়ে তোমাদের ওই দিকে বেড়াইতে যাও। মানে উনি কী বলে উনি নিজেও বুঝে না। একটা সময় হঠাৎ করে বলতেছে যে একটা কাজ করো, তুমি ওরে বিয়ে করে আমার কাছে দিয়ে দাও, মানে বিয়ে করে ডিভোর্স দিয়ে আমার কাছে দিয়ে দাও। আমি বলি, ভাই আপনি যেগুলো বলতেছেন এগুলো কোনোটাই হবে না, মানে ও এই টাইপের মেয়ে না, বা ও এগুলো করবেই না। পরে হঠাৎ করে উনি আমাকে একটু পরে একটু মানে চুপ ছিল, চুপ থেকে আমাকে ঢাকা শহরের অদূরে মানে ঢাকার বাইরে একটা নামি দামি রিসোর্টের কথা আমাকে বলে, যে ওই রিসোর্টে ওনার এক বন্ধু আছে ম্যানেজার। তা আমাকে বলে, তুমি কোনো না কোনোভাবে ফারিসাকে ওই রিসোর্ট পর্যন্ত নিয়ে যাও, এবং রিসোর্টে নিয়ে গেলে পরে বাকিটা আমি ম্যানেজ করবো, আমি ওর হাতে পায়ে ধরে পারি বা যেমনি পারি আমি ওর সাথে রিলেশন করবো, বা আমি ওকে বিয়ে করবো। মানে উনি পুরো পাগল হয়ে গেছে ওরে পাওয়ার জন্য। মানে এক কথায় ওনার চোখে মুখে আমি যে ভালোবাসা দেখতে পাচ্ছি, যে কোনো মানুষের চোখে মুখে আমি এরকম ভালোবাসা দেখি নাই, মানুষের প্রতি অন্যরকম ভালোবাসা, মানে কান্না করতেছে, ছোটো বাচ্চার মতো কান্না করতেছে, আমি টিস্যু দিয়ে ওনার মুখ মুছতেছি, মানে এরকম কান্না করতেছে। পরে আমারে বলে, ভাই আমি তোমার টাকাটা দিব, তুমি যে করেই পারো ওরে ওইখানে নিয়ে যাও, ওর ওইখানে নিয়ে ওরা একটা বিপদে ফালাই দিয়ে যাও, এবং বিপদে ফালাই দিয়ে গেলে ও যাতে আমার আশ্রয় নেয়। আমি বললাম, সাহিব ভাই আমি ওরে কেমনি বিপদে ফালাবো বলেন? ও শিক্ষিত, গ্র্যাজুয়েশন করা একটা মেয়ে, ও তো অশিক্ষিত মেয়ে না যে আমি ওর বিপদে ফালাইলেও আপনার কাছে চলে যাবে। পরে আমারে বলে, তুমি ওর ওই রিসোর্টে নিয়ে যাও, বাকিটা আমি বুঝবো, ওরে তুমি বিয়ে করো, বিয়ে করে রিসোর্টে নিয়ে যাও। আমি বললাম, বিয়ে করবো? আমি বিয়ে করলে আপনি করবেন? বলে, তুমি ওরে বিয়ে করে রিসোর্টে নিয়ে যাও, এরপরে তুমি ওরে ছেড়ে দাও, বাকিটা আমি করবো। হঠাৎ করে এটা বলতেছে। তাইলে কি আপনি টাকা দিবেন? বলে, হ্যাঁ আমি টাকা দিব। ভাই উনি মানে আমার টাকার দরকার, টাকার জন্য যদি আমি নিজেকে বিক্রি করে দিই তো আমি তাও দিব। সাথে সাথে আমি তখন আমার বোনকে ফোন দিলাম, ফোন দিয়ে বললাম আমি টাকা বাড়াইতে আসি। ওই দিনে উনি আমাকে 3 লাখ টাকা দিয়ে দিচ্ছে, ওই দিনে 3 লাখ টাকা দিয়ে দিচ্ছে, যে 3 লাখ টাকা দিলাম, আর বাকি 3 লাখ টাকা আমি তোমার ওই রিসোর্টে গেলে দিব। মানে এক কথায় বলতে গেলে যে আমাকে ওই রিসোর্টে নিতে হবে। এরপরে আমি ফারিসারে বললাম যে ফারিসা আমার না মানে এরকমই বলছে, আমার অনেক ড্রিম ছিল যে আমি পালিয়ে বিয়ে করব। তো আমাদের রিলেশনটা তো সবাই মেনে নিচ্ছে, তাই তো পালিয়ে বিয়ে করা হলো না। আমি তোমার আব্বা আম্মাকে না জানিয়ে বিয়ে করে ওই রিসোর্টে একদিন উঠবো, আমরা ওইখানে বাসর করবো। এমন আমি যেটা বলতেছে ও জাস্ট একটু মানে অবাক হয়ে যাচ্ছে, যেটা আমি হঠাৎ করে ওকে কেন বলতেছি। আমি বললাম, হ্যাঁ আমি যেটা বললাম এটা আমি ঠিকই বললাম, যে আমি তোমার পালায় বিয়ে করবো, বিয়ে তো করাই লাগবে, আমরা কোডে বিয়ে করবো, কোডে বিয়ে করে ওই রিসোর্টে আমরা বাসর করবো। মানে আমার অনেক ড্রিম যে আমি পালিয়ে বিয়ে করবো, মানে ছোটোবেলা থেকে ড্রিম। ও আমাকে বলে, তোমার সাথে আমার এত সম্পর্ক, বা আমি তো এটা এরকম মানে কখনোই বুঝি নেই, বা তুমি যে এরকম বা তোমার এরকম একটা ড্রিম, এটা কী ধরনের কথা? আমি বললাম, হ্যাঁ এটা আমার ড্রিম, তুমি পূরণ করবা না? পরে বলে, হ্যাঁ করবো না কেন?
এর 2 দিন পরে আমি ওকে কাজী অফিসে নিয়ে বিয়ে করি এবং আমি বলি যে আমি কাবিন করবো 1 লাখ টাকা, কারণ আমি গরিব মানুষ, আমার কাছে টাকা নাই। ও বলে ছেড়ে দিবা পরে? আমি বললাম না না না, ছাড়বো না। পরে 1 লাখ টাকা কাবিনে ওকে বিয়ে করি। বিয়ে করার পরে ওই রিসোর্ট বুকিং দেয়, উনি বুকিং করাই দেয়, মানে সাইব ভাই বুকিং করে দেয়। শুধু সাইব ভাইয়ের কথা হচ্ছে ওকে ওই রিসোর্টে আমি নিয়ে ছেড়ে দিয়ে আসলেও চলে, তবে আমি চাচ্ছিলাম বিয়ে ছাড়া ওকে রিসোর্টে নেওয়ার জন্য, কিন্তু সাইব ভাই বললো যে না, বিয়ে করে নিয়ে যাও, কারণ বিয়ে করে নিলে পর ওর একটা কলঙ্ক হয়ে যাবে বা ও আঘাত পাবে, এবং আঘাত পাওয়ার পর হয়তো আঘাত পাওয়ার পর আমার কাছে ফিরে আসবে। মানে উনি এটা কোন মুভমেন্টে বললো বিয়ে করে নিয়ে যাওয়ার জন্য, এটা ভাই আমি জানি না, এটা ওনার চিন্তাভাবনা। পরে ওরই বিয়ে করলাম, বিয়ে করে ওই রিসোর্টে উনি বাসরঘর সাজাইলো, সাইব ভাই নিজে বাসরঘর সাজাইলো। আমাকে বললো, মানে আমারে বলতেছে যে তুষার বাসরঘর সাজাই ফেলছে, তুমি বউ নিয়ে আসো। পরে আমি ওরে নিয়ে গেছি ওখানে, এবং ওরে নিয়ে ওখানে যাওয়ার পরে উনি তো মানে ও তো রুমে ঢুকছে, এবং ও রুমে ঢোকার পরে মানে বাসর দেখে তো অবাক, মানে ওরা আমি আবার বউ সাজাইছি, তো সেখানে ওর সাথে আমি বসে বসে কথা বলতেছি। আমি তো জানি আমি চলে যাব, আর এই দিন মানে আমি যেদিন ওটাই বিয়ে করছি ওই দিন সকালবেলায় আমাকে সাইব আরও 3 লাখ টাকা দিয়ে দিছে, আর 50,000 টাকা আমাকে খরচের জন্য দিছে। আমি 6 লাখ টাকা আমার আব্বুর জন্য এখানে পাঠিয়ে দিছি। অ্যান্ড বাসর ঘরে ঢুকছি, বাসর ঘরে ঢোকার পরে ওর সাথে কথা বলতেছি, এবং ওর সাথে কথা বলতে বলতে আমি বললাম যে তুমি একটু বসো, আমি একটু আসতেছি। কোথায় যাবা? আমি বললাম আসতেছি। এই বলে আমি তখন বাইরের দিকে আসছি, মানে দরজাটা খুলে যখন আসতেছি তখন মনে হয় কি জানেন যে আমার চোখ দিয়ে বন্যার মতো পানি বেয়ে বেয়ে পড়তেছে। আমি তুমি ফ্রেশ, আমি আসতেছি, মানে এটা বলে আমি তখন বের হয়েছি। ও বলে এটা কেমন স্বপ্ন তোমার, আমাকে পালিয়ে বিয়ে করলা? আমি তখন মানে বের হলাম, বের হওয়ার পরে মানে অঝরে কান্না করতেছি। আসলে আমার কাছে তো এছাড়া আর কোনো পথ খোলা নেই, আমি তো অলরেডি ম্যারিড, আমি তো একটা মেয়েকে বিয়ে করে রাখছি আমার গ্রামে, আর ওরে তো বিয়ে করা আমার পক্ষে সম্ভব কোনোভাবেই হচ্ছে না। এবং বের হওয়ার পরে আমি সাইব ভাইরে বললাম, সাইব ভাই, মানে জড়াই ধরে চিৎকার করে কান্না করে, সাইব ভাই আমি ওর অনেক ভালোবাসি, বিশ্বাস করেন আমার ভালোবাসার মানুষটাকে আমি আপনার কাছে তুলে দিচ্ছি। আবার সাইব ভাইয়ের কাছে আমি এটাও বলে দিচ্ছি যে সাইব আসলে মূল ঘটনা হচ্ছে এটা, আচ্ছা আমার পরিবার কিন্তু আমাকে একটা বিয়ে করাই দিছে, আমি আমার গ্রামের ফুল ঘটনাটা কিন্তু ওনাকে জানাই দিছি যে আমার গ্রামে এরকম এরকম ঘটনা ঘটছে, এবং এটার জন্যই আমি এটা করতে যাচ্ছিলাম, এটা ওনাকে বলছি। এবং বলার পরে উনিও বলছে যে আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, তুমি যাও, আমি ওকে সব কিছু বুঝিয়ে বলবো বা আমি ওকে ঠিক করে নিব। আমি শুধু যাচ্ছি, আর ফোনটা তখন বন্ধ করে দিই, এখান থেকে বেরোয় ফোনটা অফ করে দিই। ফোনটা অফ করে দিয়ে আমি তখন বাসে উঠে যাই, বাসে করে আমি রংপুরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। ভাই ঘুটঘুটে ওই অন্ধকার রাতের মধ্যে আমি তখন বাসের জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে আছি। আমার কাছে মনে হয় যে প্রতিটা বাতির নিচে শান্তভাবে অনেকগুলো মানুষ শান্তিতে ঘুমিয়ে আছে। যখন অন্ধকার রাতে আমি বাসের জানালা দিয়ে দূর গ্রামের দিকে তাকাই, সেই গ্রামে একটা করে বাতি দেখতে পাই, আর মনে হয় যে বাতির নিচে শান্তিতে মানুষ ঘুমিয়ে আছে। আর আমি বাসের মধ্যে বসে বসে চোখের পানিগুলো ফেলতেছি, বাতাসে আমার চোখের পানিগুলো ভেসে যাচ্ছে। কান্না করতে করতে একটা সময় বাসটা সকালবেলা রংপুরে গিয়ে পৌঁছালো, এবং রংপুরে পৌঁছানোর পর আমি তখন মেডিকেলে গেলাম, আমার আব্বুর অপারেশনের কথাবার্তা হবে। এতেই আমার মামার বাড়ি থেকে 2.5 লাখ টাকার মতো ম্যানেজ হয়েছে। মানে এটা আসলে আমি প্রত্যাশা করি নাই। অপারেশনের আগে আমার মামার বাড়ির এক লোক, তিনি সিঙ্গাপুরে থাকে, এবং তিনি এই ঘটনা জানছে বা জানার পরে তিনি 2.5 লাখ টাকা দিতে চাইছে, এবং তিনি 2.5 লাখ টাকা দিল। এখানে আমার 2.5 লাখ টাকা সেভ হয়ে গেল। এবং মোবাইল ফোনটা বন্ধ করে দিলাম, ফোনটা বন্ধ করে দিলে আবার অপারেশন, হার্ট অপারেশন হলো। আলহামদুলিল্লাহ আমার আব্বুর সব কিছু ঠিকঠাক হলো, আব্বু ভালো হলো। অ্যান্ড আব্বু ভালো হওয়ার পরে আমি তখন আব্বুকে নিয়ে বাড়িতে আসলাম। আব্বু নিয়ে বাড়িতে আসছি, এবং এরই মাঝে আমার কিন্তু আর ফারিসের সাথে কোনো যোগাযোগ নাই, কোনো কথাবার্তা নাই। মানে আমি ভয় পাই যে ও কখন আমার ফ্যামিলিতে চলে আসে কিনা, শুধু এটাই ভয় পাই। তো আমার ভারিকেও সবই চিনে, চলে আসতে পারে, কিন্তু আমার বাড়িতে কখনোই আসে নাই। এবং যে 2.5 লাখ টাকা আমার কাছে ছিল আব্বুর অপারেশনের পরে, ওই 2.5 লাখ টাকা দিয়ে আমি তখন আমাদের এলাকাতে একটা দোকান দিই। আমাদের যে গ্রাম আছে, গ্রামেই তখন আমি একটা দোকান চালু করি, এবং ওই দোকানটা আমি দেখাশোনা করি, দোকানটা আমি পরিচর্যা করি। এবং এই দোকান থেকে আলহামদুলিল্লাহ আমার বিজনেস ভালো হচ্ছে। আমার আব্বুর অপারেশনের প্রায় 6 মাস পরে আমি একদিন ফারিসার আম্মুর নাম্বারে কল দিই। ওর আম্মুর নাম্বারে কল দিয়ে দেখতেছি যে ওর আম্মুর নাম্বারটা বন্ধ। ওর আম্মুর নাম্বারটা বন্ধ পাওয়ার পরে আমি তখন ওর আব্বু মানে সাহিব ভাইরে কল দিলাম। এই পর্যন্ত কিন্তু আমি ওদের সাথে কোনো যোগাযোগ করি নাই। নতুন একটা নাম্বার নিয়ে সাহিব ভাইরে কল দিলাম, দেখলাম যে সাহিব ভাইয়ের নাম্বারটাও বন্ধ। কিরে, সাহিব ভাইয়ের নাম্বারও বন্ধ, ওর নাম্বারও বন্ধ, ফারিসার নাম্বারও বন্ধ, ফারিসার আম্মুর নাম্বারও বন্ধ। এটা 6 মাস পরে আমার যে পঙ্গু ভাইটা ছিল, হাতে দেনা, ও ভিক্ষা করতে আমি দিই না, আমার দোকানে ওরে বসাইছি। ওরে এবার আমার দোকানে বসে আমি তখন ঢাকাতে গেছি যে আসলেই মূলত কী হয়েছে জিনিসটা জানার জন্য। এবং ঢাকা যাওয়ার পরে সাহিব ভাইয়ের ক্যান্টিনে যাই দেখি যে আরেকটা ছেলে ওই ক্যান্টিনে কাজ করে। সাহিব ভাইয়ের সম্বন্ধে জিজ্ঞেস করলাম, বলো সাহিব ভাই তো জেলে কেন? পরে বলে সাহিব ভাই রিসোর্টে একটা মেয়ের সাথে ঝামেলা হয়েছিল আপনাদের ক্যাম্পাসের, ওই মেয়েটার সাথে ঝামেলা হওয়ার পরে মামলা খাইছে, উনি এখন জেলে। পরে আমি চিন্তা করলাম আমি আর ওই রিসোর্টের দিকে গেলাম না, যেহেতু এই ঘটনার সাথে আমি জড়িত আছি। এবার আমি খুব ভাবে মানে ফারিসার বাবার সাথে যোগাযোগ করার চেষ্টা করলাম,
এবং ওনাকে ফোন দিলাম। ফোন দেওয়ার পরে উনি শুধু আমাকে একটা কথাই বলে, তুমি তুমি আমার সাথে কথা বললো না। আমি বলি, আঙ্কেল কী হয়েছে? মানে আমার সাথে কথাই বলে না। উনি ফোনটা কেটে দিল। এবং ফারিসের যে ছোটো বোন আছে ফারিয়া, ওই ফারিয়া যেই কলেজে পড়তো, একদিন আমি ওই কলেজের সন্ধান নিয়ে ফারিয়ারে আমি ওই কলেজের মধ্যে ধরার পরে আমি যেটা জানতে পারি যে যে ফারিসা ওর ফ্যামিলির কাছে কিছুই বলে নাই। মানে আমি যে অকারেন্সগুলো করছি এগুলো কিছুই বলে নাই ওর ফ্যামিলিকে। ও শুধু বলছে যে ওরে কিডন্যাপ করে রিসোর্টে নিয়ে যাওয়া হয়েছে এবং ওই কিডন্যাপটা সাইব করছে, সাইবের নামে মামলা করে দিয়েছে এবং মামলা হওয়ার পরে সাইব জেলে আছে এবং ফারিসা এখনও বাসায় আছে, কিন্তু কোনো ফোন ইউজ করে না, কোনো মোবাইল ইউজ করে না, একেবারে একাকিত্ব জীবনযাপন করতেছে। আমি বললাম, আমি কি তোমার আপুর সাথে তোমার মোবাইল দিয়ে একটু কথা বলতে পারি? বলে, আপনি কোথায় চলে গেছেন? আমার আব্বা আম্মা তো আপনাকে অনেক খুঁজছে, মানে আপনি আমার আপুর সাথে কেন যোগাযোগ করেন? আমরা জানি কোনো না কোনো একটা ঘটনা এরই মাঝে আছে, কিন্তু ঘটনাটা কি এটা তো ভাই আমি জানতাম না। পরে আমি ঢাকায় আছি, তোমার আপুর সাথে আমাকে কথা বলাই দিও। আমাকে যখন ফারিসার সাথে কথা বলাই দিও, আমাকে জিজ্ঞেস করে তোমার বউ কেমন আছে। আমাকে জিজ্ঞেস করে যে আমাকে বিক্রি করা টাকা দিয়ে কি তোমার আব্বার অপারেশনটা হয়েছে, তোমার আব্বা কি সুস্থ আছে। মানে আমি তখন বুঝতে পারি যে ও সব কিছুই জানে। আমি বলি, এগুলো তুমি কিভাবে জানো? বলে, যার কাছ থেকে টাকা নিয়েছ সেই আমাকে সব কিছু বলে কনভিন্স করার চেষ্টা করছে, আমাকে সফট করার চেষ্টা করছে। আমি তোমাকে ভালোবাসি, আমি তোমার সাথে থাকবো, আমি তোমার ভাগটা কখনো অন্য কাউকে দিব না। আমি বললাম, দেখো তুমি তো সব কিছুই জানো, সব জেনে শুনে বুঝে কেন এরকমটা করতেছো? তুমি তো জানো আমি বিয়ে করছি এবং আমি আমার ওয়াইফের সাথে আছি, আমি গ্রামে একটা ব্যবসা করতেছি। ও আমাকে বলে, এক জীবন কেন, আমি আমার শত জীবনও যদি পাই, আমি আমার শত জীবনও পার করে দিব শুধু তোমার জন্য। তুমি বিশ্বাস করো না যে তুমি আমাকে বিক্রি করে দিয়েছো, এরপরও আমার প্রতি তোমার ঘৃণা হয় নাই। আমি পারতাম তোমার সাথে যোগাযোগ করতে, কিন্তু কেন করি না জানো? তুমি তোমার ওয়াইফ নিয়ে ভালো থাকো, তুমি তোমার বউ নিয়ে ভালো থাকো, এই জন্য না আমি তোমাকে আর বিরক্ত করি নাই। আমি বললাম, ফারিসিটা তুমি ঠিক করো না, তুমি কেন ফোন ইউজ করো না? ও বলে, আমার ফোনে তো এখন আর কেউ কল দেয় না, আমার তো কোনো মানুষ নেই যে আমাকে ফোন দিয়ে আমার সাথে কথা বলবে, তো আমি ফোন কেন ব্যবহার করবো বলো? আমি না মানে নিজের ভিতরের কষ্টগুলোকে আর ধরে রাখতে পারি নাই। এর ইতিমধ্যে আমার বউ তখন প্রেগনেন্ট হয়, মানে আমার স্বপ্নাগর একটা কন্যা সন্তান হয় এবং কন্যা সন্তানটা হয় এবং এইভাবে আমি ফারিসাকে প্রতিনিয়ত ফোন দিয়ে যাচ্ছি। ও আমার সাথে কখনো দেখা করে না। আমি ঢাকাতে যাই, ওরে বলি যে একটু দেখা করবো, আমার সাথে দেখা করে না। এবং ওর ছোটো বোনেরও বিয়ে হয়ে গেছে, আজকে বহু বছর ওর ছোটো বোনেরও বিয়ে হয়ে গেছে, ছোটো বোনেরও বাচ্চা কাচ্চা হয়ে গেছে। ও আর কখনো বিয়েও বসলো না, কারো জীবনও গেল না এবং একইভাবে ও আমাকে ভালোবেসে নিজের এক জীবন পার করে দিচ্ছে। বিশ্বাস করেন ভাই, আমি যখনই মাঝে মাঝে দূর থেকে ওকে দেখতে পাই যে ও বিধবা শাড়ি পরে ঘুরে বেড়ায়, আমার না তখন কলিজাটা ফেটে যায়। আল্লাহ কেন আমার জীবনটা এরকম করলো? আমার এখন বর্তমানে 2টা কন্যা আছে, আমার 2টা মেয়ে সন্তান আছে, একটা ছেলে সন্তান আছে এবং ওই দোকান থেকে আমি মোটামুটি আজকে ওই বাজারের অনেক বড় একজন ব্যবসায়ী, অনেক বেশি টাকা আমি ইনকাম করতেছি, আমার অনেকগুলো কোম্পানির ডিস্ট্রিবিউটার আছে। কিন্তু বিশ্বাস করেন, আমি একটা সময় ছিঁড়া কাঁথায় ঘুমাইতাম, তখনও না আমার শান্তি ছিল। আজকে আমি আলিশান বিল্ডিংয়ে ঘুমাই, ফাউন্ডেশন করা বাড়িতে ঘুমাই ভাই, এরপরে না আমার চোখে ঘুম আসে না। আমি যখনই ফারিসার কথা চিন্তা করি তখনই আমার কাছে মনে হয় যে আমি বুঝি নিজের হাতে একটা মেয়ের জীবন এভাবে ধ্বংস করে দিলাম। আপন ভাই, আমি জানি না আল্লাহর কি হুকুম, আমি হঠাৎ করে আপনার এই গল্পগুলো পাইলাম। পাওয়ার পরে মনে হলো যে নিশিরাতে আমি একা একা জেগে থাকতাম, আমার সঙ্গী বলতে কেউ ছিল না। আপনার এই গল্পগুলো পাওয়ার পরে মনে হলো যে আমার একটা সঙ্গী আছে। আপনার গল্পগুলো আমার বেঁচে থাকার অবলম্বন, আপনার গল্পগুলো আমার বেঁচে থাকার সম্বল। আমি আপনার গল্পগুলো প্রতিটা রাতে শুনতে শুনতে ঘুমাই। আপন ভাই, আমার জীবনে কোনো সুখ নাই, আমি যদি ফারিসার জন্য কিছু করতে পারি তাহলে হয়তো আমার ভালো লাগবে। অনেকে আমাকে বলে ফারিসাকে বিয়ে করার জন্য, আমি ওকে বিয়ে করার প্রস্তাবও কয়েকবার দিয়েছিলাম, কিন্তু ও আমাকে বিয়ে করার জন্য রাজি হয় না। ফারিসা যদি নিজের জীবনটাকে এভাবে নষ্ট করে তবে আমি আমার কষ্ট কেড়ে করে বেড়াতে পারবো না ভাই। যে কোনো সময় হয়তো আমি আত্মহত্যা করেও মারা যাব। আমি ফারিসাকে বুঝাতে পারি না যে আমি পরিস্থিতির শিকার। আমি ওকে একটাবারের জন্য বুঝাইতে পারলাম না যে আমি পরিস্থিতির শিকার, আমি এসব করতে চাই না, করতে বাধ্য হয়েছি। ও কেন আমাকে মেনে নেয় না? ও যদি আমার কাছে বিয়ে বসে, আমি আমার প্রথম বউ স্বপ্না যে আছে আমি স্বপ্নাকে ম্যানেজ করতে পারবো, কিন্তু ও তো আমাকে বিয়ে করতে রাজি হয় না। ও আমার বউও হবে না, কাউকে বিয়েও করবো না, এভাবেই সে তার জীবন কাটিয়ে দেবে। আর ও ওর ভিতর থেকে ওর জায়গা থেকে কষ্ট পাচ্ছে, আর ওকে ভেবে ভেবে আমি প্রতিটা রাত কান্না করে করে কাটাচ্ছি। আপন ভাই, আপনাকে আমার দুঃখের কথাগুলো বললাম, আপনি আমাকে একটা সমাধান দিবেন যে এই মুহূর্তে আমি কি করতে পারি। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। বন্ধুরা, সবাইকে অনেক বেশি ধন্যবাদ। এতক্ষণ পর্যন্ত রংপুরের ভাই তুষারের জীবনের এই কলিজা কাঁপানো চরম কষ্টকর, সত্যি তো চরম কষ্টকর ছিল তো গল্পটা। হয়তো আমার চোখে এখন পানি আসেনি, কিন্তু গল্পটা আমি যখন রেকর্ড করার আগে পড়েছিলাম, আমি গল্পটা মাঝামাঝি জায়গায় এসে আমি কান্না করে দিয়েছিলাম।
আসলে আমাদের যেটা আমাদের তুষার ভাই বললো, উনি রংপুর যাওয়ার সময় বাসের জানালা দিয়ে দেখছে যে ছোট ছোট বাতি জ্বলতেছে, প্রতিটা বাতির নিচে হয়তো শান্তিতে মানুষ ঘুমাচ্ছে। আসলেই না, কোনো বাতির নিচেই কোনো মানুষ শান্তিতে ঘুমাচ্ছে না। পৃথিবীর সবচেয়ে বাস্তব সত্য হচ্ছে এটা, এই দুনিয়াতে কোনো মানুষই সুখী নয়, এই পৃথিবীতে কোনো মানুষই পরিপূর্ণভাবে সুখী নয়। দেখবেন যারা আমরা অনেকেই মনে করি যে বিশাল বাড়িতে থাকে, দামি গাড়ি ব্যবহার করে, অনেক টাকা পয়সা আছে, উনি মনে হয় অনেক সুখী মানুষ। না, সে আপনার চেয়েও আরও বেশি দুঃখী। আপনি হয়তো এক সাইডে দুঃখী, এই মানুষটা অন্য সাইডে দুঃখী। এই পৃথিবীতে যে 5,000 টাকা ইনকাম করে মাস শেষে তারও অভাব থাকে, আর যে লোকটা 5 কোটি টাকা ইনকাম করে মাস শেষে তারও অভাব থাকে। মানুষ আসলেই পরিপূর্ণভাবে এই দুনিয়াতে সুখী নয়। আর যে এইটা বিশ্বাস করতে পারে যে এটা দুনিয়া, এটা জান্নাত না, এখানে সব চাওয়া পূরণ হবে না, সেই মানুষটাই মূলত সুখে থাকে। যদি ফারিসা এটা বুঝতো যে তুষার যা করেছে, তুষার তো পরিস্থিতির শিকার ছিল, ও দরিদ্র পরিবারের সন্তান ছিল। ফারিসা, এখানে একটা কথা বলতে ভুলে গেছিলাম, ফারিসা কিন্তু তুষারকে এটা বলছে যে তুমি 7 লাখ টাকার জন্য স্বপ্নাকে বিয়ে করছো, এটা আমাকে বললে না কেন? আমি তো যেভাবেই পারে টাকা তোমাকে ম্যানেজ করে দিতাম, প্রয়োজনে আমি আমার বাবা মায়ের গয়না, আমার মায়ের গয়নাগাটি বিক্রি করতাম, আমি নিজেকে বিক্রি করে হলে তোমাকে টাকা দিতাম, কিন্তু তুমি বিয়েটা কেন করলা? অ্যান্ড তুষার ভাইটা অন্যায় করেছে, সে অবশ্যই স্বপ্নাকে বিয়ে করার আগে ফারিসাকে জানানো উচিত ছিল, কিন্তু এই লোকটা ভয়ে ছিল যে ওকে জানাইলে ও যদি আমার বাড়িতে চলে আসে বা আত্মহত্যা করে ফেলে, ওই ভয় থেকে সে আর ফারিসাকে জানায়নি। তবে যা হয়েছে এটা সম্পূর্ণ একটা অ্যাক্সিডেন্ট। এখন আমার কাছে মনে হয় যে তুষার ভাইয়ের উচিত হবে ফারিসাকে ভুলে নিজের বউকে জড়িয়ে ধরে সংসার করা। তার কারণ হচ্ছে ফারিসার বাবা আছে, মা আছে, বোন আছে বা ফ্যামিলি আছে, জানি মেয়েটা কষ্টে আছে, এবং আপনি তো তার জন্য কিছু করতে পারবেন না। আপনি বিয়ে করতে চাইছেন, সে আপনাকে বিয়েও করতে রাজি না। আপনি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেন, আল্লাহ যেহেতু ফারিসের ভিতরে বুঝার মতো তৌফিক দান করে। আমি গতকালকের গল্পে মনে হয় পেয়েছিলাম যে তাও অন্যের কাছ থেকে শুনেছে যে স্বামী খারাপ ছিল, এবং সন্তান হওয়ার পরে সেই সন্তান নিয়ে স্বামীকে ছেড়ে চলে গেছে। এক হাজি মেয়ে, মানে হাজি না, কোরআন খতম করা, মানে এক কোরআনে হাফিজা মেয়ে, এবং সে আজকে 10 বছরও বেশি সময় তার জামাইয়ের সাথে আর সম্পর্কই করে না, ছেড়েও দেন, ওই জামাইয়ের কাছে আসেও না। তো এগুলো আসলে হতে পারে না। ফারিসার উচিত সে বিয়ে করে সংসারী হওয়া। জানি সে তুষারকে অনেক ভালোবেসেছে, আসলে আমার জায়গা থেকে এটা আমি কখনোই বুঝবো না যে কতটা ভালোবাসার পরে একটা মানুষ আজ এতগুলো বছর সাদা কাপড়, বিয়ে না করেও সাদা কাপড় পরে জীবন পার করে দিচ্ছে, কাফনের কাপড় পরে জীবন কাটাচ্ছে। এটা আসলে ফারিসের জন্য অনেক কষ্টকর। তারপরেও বাস্তবতা মেনে নিতে হবে, এটাই বুঝতে হবে যে এটা পৃথিবী, এখানে সব ইচ্ছা পূরণ হবে না। জান্নাতে গেলে সব ইচ্ছা পূরণ হবে। শেষকালে মানে মৃত্যুর পরে আপনি তুষারকে চান, সেই জামানাটা অনেক বড়, সেই জামানায় আপনি তুষারকে নিয়ে অনেক ভালো থাকবেন, এবং এই জামানায় আপনি কাউকে না কাউকে বিয়ে করে আল্লাহর ফরজটা করেন, সংসারটা করেন, আপনিও ভালো থাকেন, তুষারকেও ভালো থাকতে দেন। যদি ফারিস আমাকে শুনে থাকেন বা আমাকে দেখে থাকেন, আপনার প্রতি আমার অনুরোধ। এবং তুষার ভাইকে বলবো যে সব কিছু বলে আপনার বউ সন্তানের কথা চিন্তা করে অন্তত তাদের দিকে ফোকাস রাখেন। আর বন্ধুরা, আপনারা যারা গল্প শুনেছেন, অবশ্যই আপনাদের মাঝেও একটা মতামত আছে, আপনাদের মতামতটা কমেন্ট বক্সে লিখবেন। লেখার পরে তুষার ভাই হয়তো তার জীবনের একটা সঠিক সিদ্ধান্ত নিতে পারবে বা ভালো পথে থাকতে পারবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজকের মতো এখানেই বিদায়। দেখা হবে অন্য দিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম।